গল্প হৃদয়হীন, দ্য মাফিয়ার প্রেমগাথা। শারমিন আক্তার সুবর্ণা। সূচনা পর্ব। আমি দুহাত তুলে পরম করুণাময় রবের দরবারে আরজি জানাই, আপনি কারো মহাব্বতে এমনভাবে পড়ুন যাতে নিজেকে তার জন্য উৎসর্গ করে দিতে দুবার না ভাবেন। তার জন্য আপনি ছটফট করতে করতে নিঃশেষ হয়ে যান বারংবার। তার দর্শন পাওয়ার জন্য আপনার ওই শোভনীয় নেত্রযুগল যেন তৃষ্ণার্ত কাকের মতো চেয়ে থাকে তার পদচারণের পানে। আপনি আমাকে ঠিক যতটুকু যাতনা দিয়েছেন তার থেকে শতগুণ বেশি ক্লেশ আপনি পান তার নিকট হতে, তার থেকে পাওয়া অবহেলার অসহনীয় যন্ত্রণা থেকে মৃত্যু যন্ত্রণা আপনার নিকট যেন শ্রেয় মনে হয়। আপনি তাকে পাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠবেন বারংবার, কিন্তু তাকে আপনি সহজে পাবেন না। যখন আপনি ধুকে ধুকে নিঃশেষ হয়ে যাবেন সেই মানবিনীর জন্য, ঠিক তখনই আপনি আমার অব্যক্ত কাতরতাটুকু বুঝবেন। তাই এটা একজন মৃত্যু পথযাত্রীর বদদোয়া আপনাকে। আপনি আমাকে বাঁচতে দিলেন না। কি পাপ করেছিলাম আমি? শুধুমাত্র আপনাকে ভালোবেসেছিলাম। আমি জানি আমি আপনার অফিসের সামান্য কর্মচারী, তাই বামুন হয়ে চন্দ্র ধরার স্বাদ ছিল না আমার কোনো ক্ষণে। আমি শুধুমাত্র আমার অব্যক্ত অনুভূতিটুকু ব্যক্ত করতে চেয়েছিলাম আপনার মতো হৃদয়হীনের নিকট। কিন্তু আপনি আমাকে এইভাবে সবার সামনে হেনস্থা করবেন সেটা আমি কখনোই ভাবতে পারিনি। ভালোবাসা যদি পাপ হয় তবে সেই পাপটুকুই যেন আপনার মতো হৃদয়হীনের দ্বারাও সংঘটিত হয়। ভালোবাসার অনলের দগ্ধ হয়ে ছাই হয়ে যাক আপনার ওই সুন্দর নারীদের আপনি ঘৃণা তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাই না? একদিন এই সামান্য নারীর বিচরণ থাকবে আপনার রন্ধে রন্ধে। যে ভালোবাসার কথা আমার জবান থেকে শুনে আপনার ঘৃণায় রাগে জ্বলে উঠেছিল, একদিন এই ভালোবাসার কথা সামান্য এক নারীর মুখ থেকে শোনার জন্যই মরিয়া হয়ে উঠবে আপনার ওই কঠোর হৃদয়। আমার হাতের সামান্য স্পর্শ লেগেছিল বলে আপনি আমাকে আঘাত করেছিলেন, তাই না? এমন একদিন আসবে সেই নারী যার ছোঁয়া আপনার সর্বকায় কম্পনের সৃষ্টি করবে, তার সামান্য স্পর্শের জন্য উন্মাদের ন্যায় ছটফট করবেন আপনি। আপনি এক নারীতে এমনভাবে আসক্ত হবেন যার থেকে চাইলেও মুক্তি মিলবে না আপনার। এই বদদোয়া আমি আপনাকে দিলাম, এই অভিশাপ আপনাকে দিলাম আমার ভালোবাসার মানুষ। আপনি যন্ত্রণা পান এটা যে আমি খুব করে চাইছি। জানেন তো আপনার ক্লেশময় প্রণয় আমি দেখতে পাবো না বলে আমার খুব আফসোস হচ্ছে। আপনার ওই নেত্রযুগল হতে গড়িয়ে পড়া অশ্রুর ধারা দেখতে পাবো না বলেও খুব আফসোস হচ্ছে। থাক, আপনার এই পরিণাম না হয় আমার নেত্রের অগোচরেই হোক। দীর্ঘশ্বাস ছেড়ে ভালো থাকবেন আমার স্বপ্নের পুরুষ, ভালো থাকবেন। বলতে বলতেই মেয়েটির দুচক্ষু হতে দু ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ার সাথে সাথে দানবেরন্যায় দাঁড়িয়ে থাকা 12 তলা দালান হতে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনের পরিসমাপ্তি টানল এক ভগ্ন হৃদয়ের ব্যর্থ প্রেমিকা। প্রতিটি মানুষ নীরব দর্শকের ন্যায় দাঁড়িয়ে পর্যবেক্ষণ করল সবটুকু, কেউ চেয়েও মেয়েটিকে বাঁচাতে পারেনি মৃত্যু নামক কঠিন সত্যের কবল হতে। কিন্তু যার জন্য এত কাহিনীর সূত্রপাত তার মধ্যে কোন ভাবান্তর দেখা গেল না, সে ছিল নির্বিকার এবং কঠোর হৃদয়হীনের ন্যায় দাঁড়িয়ে। মেয়েটির বদদোয়ায় তার মুখে ফুটে উঠল একটি ভয়ঙ্কর কুটিল হাসি। সেই ভয়ঙ্কর কুটিল হাসির রেখা টেনে তাচ্ছিল্যর স্বরে বলল, দুঃখিত ডিয়ার, তোমার অভিশাপ কখনোই পূরণ হবে না। কারণ আমার হৃদয় নেই। এই তাসাওয়ার আবরার হাছিল কখনো কোনো নারীতে মগ্ন হবে না। হবে না কোনো নারীতে আসক্ত। বলেই সে তার বিশ্বস্ত বন্ধু ও ডান হাত সাব্বিরকে উদ্দেশ্য করে বলল, সাব্বির, সবাইকে নিজ নিজ কর্মস্থলে ফিরে যেতে বল। এবং এই পরিস্থিতি সামাল দে, আমার এখন যেতে হবে। বলেই হাছিল সেই স্থান হতে প্রস্থান করল। হাছিলের যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে সাব্বির বলল, এই কঠোর হৃদয়ের পুরুষের মনে আদৌ কি কেউ জায়গা দখল করতে পারবে? বলেই সাব্বির নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে। পরিচয় পর্বটা সেরে নেয়া যাক। তাসাওয়ার আবরার হাছিল, বয়স 27, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণের, চোখের মনি দুটো নীলাভ্র, মারাত্মক সুদর্শন একজন পুরুষ, যাকে দেখলে যে কোন নারীর হৃদয় কিছু মুহূর্তের জন্য হলেও থমকে যাবে। শুধু তাই নয়, তিনি একজন স্বনামধন্য বিজনেসম্যান এবং অন্ধকার জগতের কিং অফ মাফিয়া, যার নামই যথেষ্ট মানুষের মনে ভয় কম্পনের সৃষ্টি করার। দয়া মায়া বলতে কিছুই নেই যার মনে। মানুষ খুন করতে যে দুবারও ভাবে না, সেই ব্যক্তি কি আদৌ কারো মহাব্বতে পড়ে নিজের সর্বস্ব বিসর্জন দিতে প্রস্তুত হবে? এটা কি আদৌ সম্ভব? যদি সম্ভব হয় তবে কে সেই নারী?
যার জন্য এই হৃদয়হীন পুরুষের হৃদয়ে কোমলতা ছড়িয়ে পড়বে, কোথায় সে? গ্রামের নাম রূপনগর, নামের মতোই বৈচিত্র্যময় নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর, চারিদিকে দৃশ্যমান সবুজ শ্যামল গ্রাম, যার মাঠ ভরা রয়েছে ধান আর চারিদিকে রয়েছে নানা রকম গাছপালা, ফসলের মৃদু শব্দ আর সোনালি সূর্যে কারো হৃদয়ে প্রশান্তি বয়ে আনে। সেই গ্রামের ছোট্ট এক কিশোরীকন্যা জাদুয়া জাহান স্কুল শেষে কেবল বাসায় ফিরেছে, তখনই হঠাৎ আকস্মিকভাবে কেউ এসে সজোরে তার গালে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দেয়। আকস্মিক হামলায় নিজেকে সামলাতে না পেরে পড়ে যায় মাটিতে। মাথা উঁচু করে তাকিয়ে দেখল তার চাচি রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। জাদুয়া কিছু বুঝতে না পেরে চাচিকে প্রশ্ন করল, চাচি কি হইছে, আপনি আমারে মারুতাছেন কেন? আমার দোষ। জাদুয়াকে আর কিছু বলতে না দিয়ে চাচি তার চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে বলতে লাগলো, ওই ছেমরি এত দেরি কইরা যে স্কুল থেইকা আইছোস, ঘরের কামগুলা কি তোর মা আইসা করব? চাচির এহেন আচরণে ব্যথায় কুকরিয়ে উঠল জাদুয়ার ছোট্ট কা ভাঙ্গা ভাঙ্গা ধ্বনিতে শুধালো, চাচি আজকে স্কুলে একটা পরীক্ষা ছিল, তাই আজকে একটু দেরি হইয়া গেছে আসতে, আর আমি তো সব কাজ কইরা রাখছি, শুধু দুপুরের রান্নাটা বাকি আছে। আমারে মাইরেন না, আমি এখনই সব রান্না কইরা ফালাইতাছি, ফুপিয়ে ফুপিয়ে মিনতির স্বরে বলল জাদুয়া। চাচি জাদুয়ার চুলের মুঠি ছেড়ে দিয়ে বলল, তাড়াতাড়ি রান্না কইরা তোর চাচার লইগা খাওন লইয়া যা খেতে, একটুও দেরি হইলে কিন্তু মাইর একটাও নিচে পড়ব না। বলেই চাচি প্রস্থান করল সেখান হতে। চাচির কথা শুনে কাঁদতে কাঁদতে রান্নাঘরে গিয়ে রান্না শুরু করে দেয় জাদুয়া, তখনই পিছন থেকে জাদুয়ার মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিতে থাকে তার দাদি। দাদিকে দেখেই শক্ত করে ঝাঁপটে ধরে উচ্চস্বরে কেঁদে উঠে জাদুয়া, কেঁদে কেঁদে দাদিকে প্রশ্ন করে, দাদি চাচি সব সময় আমারে কেন মারে? আমার খুব কষ্ট হয়, আমার আর সহ্য হয় না চাচির মাইর গুলা, দেখো সেদিনের মাইরের দাগ গুলো এখনো যায় নাই। দাদি মা বাবা যখন মারা গেছে তখন আমারে একা রাইখা কেন গেল? আমারে কি লইয়া গেলে হইতো না? আমার এই যন্ত্রণা গুলো কি কোনোদিনই যাইব না দাদি? ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল জাদুয়া। জাদুয়ার কথা শুনে দাদি মুখে আঁচল দিয়ে কাঁদতে কাঁদতে বলল, বইন এগুলা তুই কি কস? এইসব কইতে হয় না, তুই চুপ থাক আর কান দিস না, কষ্ট মানুষের চিরজীবন থাকে না, একদিন দেখবি তোর সব কষ্ট মুইছা দেওয়ার লাইগা একটা রাজপুত্র আসবো, সে তোর চোখে এক ফোঁটা পানিও আইতে দিব না, দেহিস বইন সে তোরে পরাণ দিয়া আগলাইয়া রাখবো। দাদির কথা শুনে জাদুয়া অবিশ্বাস্যের ন্যায় বলল, না দাদি, কোন রাজপুত্র আইব না আমার লাইগা? আমার দুঃখও কোনোদিন যাইব না, আমি যে দুর্ভাগা, দুর্ভাগা গো, কপালে জীবনেও সুখ আসে না। জাদুয়ার কথা শুনে দাদি আদুরে ভঙ্গিতে বলল, বইন মনে রাখিস, আল্লাহ তাআলা যারে অনেক কষ্ট দেয় তারে সেই কষ্টের পরে আবার প্রচুর পরিমাণে সুখও দেয়, আর সেই সুখের জন্য তোরে ধৈর্য ধইরা থাকতে হইব। বলেই দাদি একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলল, তোর সুখ মনে হয় আমি দেইখা যাইতে পারমু না বইন, কিন্তু তুই মনে রাখিস আল্লাহ নিশ্চয়ই কোন একজনরে তোর লাইগা পাঠাইব তোরে পুতুলের মতো আগলাইয়া রাখতে এই কুৎসিত সমাজের থাইকা। জাদুয়া দাদির কথা শুনে আঁতকে উঠে দাদিকে ঝাঁপটে ধরে কান্নারত কণ্ঠে বলল, দাদি তুমি আমারে রাইখা কোথাও যাইও না, তুমি কোথাও গেলে আমি যে মইরাই যামু। দাদি জাদুয়ার কথা শুনে মাথায় আদুরে হাত বুলাতে বুলাতে বলতে লাগলো, আমি তোরে থুইয়া কই যামু পাগলি? শূন্য কোথাও যামু না। কিন্তু দাদি মনে মনে বলল, জাদুয়ারে আমি তো তোরে থুইয়া কোথাও যাইতে চাই না রে বইন, কিন্তু হায়াত মউত তো সব ওই উপরওয়ালার হাতে, আমার শরীরটা যে আর চলে না রে বইন। মৃত্যুর আগে আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি, তোর জীবনে যাতে আল্লাহ এমন একজনকে পাঠায় যে তোর লইগা পুরা দুনিয়ার মানুষের লগে লড়াই করতেও দুইবার ভাববো না, তোরে মানুষ যত দুঃখ দিছে তার থেকে হাজার গুণ সুখ যাতে আল্লাহ তোর কপালে দেয়, এই ফরিয়াদি করি আমি ওই দয়াময় রবের নিকট। এ সকল কথা ভাবতে ভাবতেই দাদির চোখ দিয়ে অজরে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সকল চিন্তা ভাবনার মধ্যেই চাচির ডাক পড়ল। চাচি চিৎকার করে ডেকে বলল, কিরে জাদুয়া, তোর হইছে? তাড়াতাড়ি করবি নাকি আমি আসমু? আমি আইলে কিন্তু ভালো হইব না, তোর চাচা না খাইয়া বইসা রইছে, তাড়াতাড়ি খাওন লইয়া যা। চাচির চিৎকার শুনে জাদুয়া দাদিকে ছেড়ে তাড়াতাড়ি সব গুছিয়ে চাচির সামনে গিয়ে বলল, চাচি সব কিছু গোছানো হইয়া গেছে, আপনি একটু সুইটি আপুরে আমার সাথে যাইতে বলেন, আমার ওই দিক দিয়ে একা যাইতে ভয় লাগে।
জাদুয়ার কথা শুনে চাচি পারুল বেগম চোখ মুখ কুঁচকে বলে উঠলেন, তোর বুদ্ধি তো খারাপ না, তোর লগে আমার মাইয়ারে এই রৌদের মইদ্যে যাইতে দেই আর ওর শরীরের রং পুইরা কালা হইয়া যাক তাই না? ভালো কলাকৌশল শিখছ দেহি। চাচির কথায় জাদুয়া আঁতকে উঠে বলল, না চাচি, আপনি আমারে ভুল বুঝেন না, আপনি তো জানেন নওয়াজ ভাই। পারুল বেগম জাদুয়াকে আর কোনো কথা বলতে না দিয়ে থুতনি চেপে ধরে বললেন, আমি এত কথা শুনতে চাই না, মাইর না খাইতে চাইলে তোর চাচার লইগা এহনি খাওন লইয়া যা। চাচির আচরণে জাদুয়ার ছোট্ট মন কুঠুরে কষ্টেরা ভিড় জমিয়ে দুমড়ে মুচড়ে দিল, অভিমানী চোখে আকাশের পানে তাকিয়ে নেত্রযুগল থেকে গড়িয়ে পড়া দু ফোঁটা অশ্রু না মুছে চাচার জন্য খাবার নিয়ে রওনা হলো। এবার জাদুয়ার পরিচয় পর্বটা সেরে নেয়া যাক। জাদুয়া জাহান, বয়স 16, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, হাঁটু অবধি ঘন কালো রেশমের ন্যায় সিল্কি চুল, হলুদিয়া পাখির মতো হলুদ ফর্সা রং তার, মুখমণ্ডলে যেন আল্লাহ তাআলা সকল মায়া ঢেলে দিয়েছেন, ওই মায়াময়ী মুখশ্রী যে কারো মনে দাগ টেনে দেওয়ার মতো, কালো মুনির নেত্র যুগল থেকে অতীব সহজে চোখ ফেরানোর সাধ্যি কারো নেই, এই নেত্রের গভীরতায় যে কেউ হারিয়ে যাবে বারংবার, তাই তো বাবা মা নাম দিয়েছেন জাদুয়া। কিন্তু হায়, ভাগ্যের কি নির্মম পরিহাস, মাত্র 6 বছর বয়সে রহস্যজনকভাবে মৃত্যু হয় বাবা মায়ের, সেই থেকে শুরু হয় জাদুয়ার কষ্টের জীবন। দাদি আগলে নেয় ছোট্ট জাদুয়াকে, কিন্তু চাচা, চাচির অত্যাচারের মাত্রা যেন দিন দিন বেড়েই চলেছে, এই অত্যাচার সহ্য করেই টিকে আছে জাদুয়া। চাচার জন্য খাবার নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে হঠাৎই রক্তমাখা একটি ছেলে জাদুয়ার পায়ের সামনে এসে পড়ল। জাদুয়া ভয়ে আঁতকে উঠে চোখ মুখ খিচে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল সেখানেই। তখনই একটি পরিচিত কণ্ঠস্বর কর্ণগোচর হতেই চোখ খুলে তাকালো জাদুয়া, দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে চেয়ারম্যানের বখাটে নেশাখোর ছেলে নওয়াজ উদ্দিন, মুখে তার ভয়ঙ্কর কুটিল হাসি। মোহগ্রস্তের ন্যায় জাদুয়ার পানে তাকিয়ে থেকে বলল, কিরে বুলবুলি পাখি, আমার ভয় পাইছোস? ভয় পাইছো না জান, দেখ এই পোলাডা না তোরে প্রেমের প্রস্তাব দিছিল। দেখ আমি ওর কি হালাত করছি, হালায় বাইচ্চা থাকলে আর তোর দিকে তাকাইব না। বলেই উচ্চ স্বরে হেসে উঠে নওয়াজ রক্তাক্ত ছেলেটিকে এলোপাথারি আঘাত করতে থাকে। এই সকল ঘটনা দেখে ভয়ে শিউরে উঠে সর্বাঙ্গে কম্পনের সৃষ্টি হয় জাদুয়ার, নিঃশ্বাস আটকে আটকে আসে। জাদুয়ার মনে পড়ে যায় ছোটবেলায় দেখা তার বাবা মায়ের রক্তাক্ত লাশ দুটোর কথা, কাপা কাপা গলায় চিৎকার করে বলে উঠল জাদুয়া, নওয়াজ ভাই থামুন, মইরা যাইব তো উনি, ওনারে আর মাইরেন না। জাদুয়ার কথা শুনে হাঁপাতে হাঁপাতে নওয়াজ জাদুয়ার কাছে এসে বলল, বাহ, আমার বুলবুলির মুখে দেখি কথা ফুটছে, কিন্তু বুলবুলি ওরে তো একটা শিক্ষা দিতেই হইব, ওরও তো বুঝতে হইব। ও এই নওয়াজের বুলবুলির দিকে চোখ দেওয়ার দুঃসাহস দেখাইছে, তুমি যে শুধু আমার সেইটা তো ওরে বুঝাইতে হইব তাই না? নওয়াজের এহেন বাকালাপে কাপা কাপা কণ্ঠে জাদুয়া বলল, নওয়াজ ভাই, আমি আপনার না। আমি আপনারে কতবার বলছি আমি আপনারে ভালোবাসি না, আমি আপনারে ঘৃ। বাকি কথাটুকু বলার সময় জাদুয়ার চোখ পড়ল অগ্নিশিখার ন্যায় রূপ ধারণ করা নওয়াজের চোখের পানে, সাথে সাথেই স্তব্ধ হয়ে গেল জাদুয়া। জাদুয়ার কথা শুনে নওয়াজ একদম জাদুয়ার নিকটে এসে বলল, বুলবুলি, তুমি আমারে ভালোবাসো আর ঘৃণা করো তাতে আমার কিছুই যায় আসে না, একটা কথা মনে রাইখো, তুমি আমারই হইবা। বলেই নওয়াজ যখন জাদুয়ার শরীরে হাত দিতে যাবে, তখনই জাদুয়া চাচার জন্য নিয়ে যাওয়া খাবারের বাটি ফেলে সেই স্থান থেকে বাড়ির দিকে দৌড়ে ছুটে যায়। জাদুয়ার যাওয়ার পানে তাকিয়ে উচ্চস্বরে হেসে নওয়াজ চিৎকার করে বলে উঠে, বুলবুলি, আমার থেকে পালাইতে গিয়া আবার আমার থেকে ভয়ঙ্কর কারো পাল্লায় পইল না। বলেই আবার নিচু স্বরে মুখের থেকে চু চু ধ্বনি বের করে বলল, উহু, আমি তোমার জীবনে আর কাউরে আসতে দিমু না, এখন সময় হইছে তোমারে আমার কইরা নেওয়ার, তোমারে আমার করতে সোজা আঙুলে যদি কাজ না হয় তাইলে দরকার হইলে আঙুল বাঁকা করমু, কিন্তু তোমারে আমার কইরাই ছাড়মু। বলেই নওয়াজ নিজের বাড়ির দিকে রওনা হলো। আমেরিকার রাজধানী ওয়াশিংটনে একটি অন্ধকারাচ্ছন্ন বৃহৎ রুমে হাত পা মুখ বাঁধা অবস্থায় আছে একজন মধ্যে বয়স্ক পুরুষ এবং একজন সুন্দরী বিদেশি রমণী। তারা নিজেদের ছোটানোর জন্য ছটফট করছে। ঠিক তখনই তারা তাদের সামনে কারো উপস্থিতি টের পেয়ে নিশ্চল হয়ে যায়। তখনই কেউ এসে তাদের চোখ মুখের কাপড় খুলে দেয়।
মধ্যে বয়স্ক লোকটি তার সামনে দাঁড়িয়ে থাকা ভয়ঙ্কর সুদর্শন পুরুষটিকে দেখে আঁতকে উঠে কাঁপতে শুরু করে। সে বুঝে গেছে আজ তাকে আর কেউ বাঁচাতে পারবে না। তারপরও সে কাঁপা কাঁপা স্বরে উচ্চারিত করল একটি নাম, তাসাওয়ার আবরার হাছিল। তখনই লেদার জ্যাকেট, ব্লু জিন্স ও বুট পরা রিভলভার হাতে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষটি মুখে শাহাদাত আঙ্গুল নিয়ে বলে উঠল, হিসস, একদম চুপ, তুই কি জানিস না? আমার নাম কারো মুখে নেয়া আমি পছন্দ করি না। সরি, সরি স্যার, আর এরকম হবে না। আরে রিল্যাক্স, আমিও জানি আর এরকম হবে না। কি করে হবে বল, পরবর্তী ভুল করার জন্য তো তুই বেঁচেই থাকবি না। হাছিলের কথা শুনে লোকটি ভয়মিশ্রিত আকুতি ভরা কণ্ঠে বলল, স্যার আমি ভুল করেছি, আর জীবনেও এরকম করব না, আমাকে মাফ করে দিন। আমি লোভে পড়ে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমাকে ক্ষমা করে দিন স্যার। স্যার আমার কিছু হলে আমার বউ বাচ্চাকে দেখার মতো আর কেউ থাকবে না, এইবারের মতো আমায় মাফ করে দিন। লোকটির কথা শুনে হাছিল একটা ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, এত বছর আমার সাথে ছিলি তারপরও এটা বুঝলি না? এই তাসাওয়ার আবরার হাছিল কোনোদিনও কাউকে ক্ষমা করে না, আর বিশ্বাসঘাতকদের তো কখনোই না। তুই কি ভেবেছিস আমার ইনফরমেশন তুই অন্যজনকে দিবি আর আমি সেটা বুঝবো না? নিজের স্ত্রীর কথা ভাবছিস? ভাবিস না, তুই মরলে তার কিছুই আসবে যাবে না, সে ঠিক নতুন কাউকে জুটিয়ে নিবে। মেয়ে মানুষ তো। বলেই হাছিল লোকটিকে আর কোনো কথা বলতে না দিয়ে বক্ষপিঞ্জর বরাবর অনবরত শুট করল রিভলভার দিয়ে। মুহূর্তেই লোকটি নিস্তেজ হয়ে লুটিয়ে পড়ল মৃত্যুর কোলে। এতক্ষণে ঘটে যাওয়া সকল ঘটনা দেখে বাকরুদ্ধ হয়ে গেল বন্দিদশায় থাকা বিদেশি সুন্দরী রমণীটি। সে যেন এই সুদর্শন মুখটির সাথে এতক্ষণে ঘটে যাওয়া হিংস্রতার সাথে কোনো মিলই খুঁজে পাচ্ছে না। রমণীটি মনে সাহস জুগিয়ে ভয়ে ভয়ে প্রশ্ন করল, আমাকে যেতে দিন। আমি কি করেছি? আমি আপনার সাথে প্রতারণাও করিনি। তাহলে আমাকে বেঁধে রেখেছেন কেন? বিদেশি রমণীর কথায় হাছিল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, একদম ঠিক সুইটহার্ট, তুই আমার সাথে প্রতারণা করিসনি, কিন্তু তুই কি জানিস সুইটহার্ট, আমি সব নারীকে ঘৃণা করি। কিন্তু আমি বেদের ভয়ঙ্কর ভাবে ঘৃণা করি, এবং তুই সেই বেশ্যা। তুই আমার সাথে শুতে চেয়েছিলি, তাই না? যদিও আমি তোকে ছেড়ে দিতাম, কিন্তু তুই আমাকে মাদক খাইয়ে এবং তোর ওই নোংরা হাতে আমাকে খারাপভাবে স্পর্শ করে তোর সাহস দেখিয়েছিস। তাহলে বল আমি কিভাবে তোকে ছেড়ে দেই? মেয়েটিকে আর কোনো কথা বলতে না দিয়ে নিজের রিভলভারের অবশিষ্ট সকল গুলি শুট করল মেয়েটির বক্ষপিঞ্জর বরাবর। এরপর হাছিল তার ডান হাত সাব্বিরকে উদ্দেশ্যে করে বলল, সাব্বির, রুমটি তাড়াতাড়ি পরিষ্কার কর। বলেই সেখান থেকে প্রস্থান করল হাছিল। হাছিলের যাওয়ার পানে তাকিয়ে অন্যান্য গার্ডদের মধ্যে একজন বলে উঠল, আচ্ছা স্যার, সবসময় সবার হার্টে শুট করে কেন? অন্য গার্ড বলে উঠলে, আরে স্যারের তো হার্ট নাই, তাই সে সকলের হার্টেই শুট করে। এটা শুনে বাকি গার্ডরা হেসে উঠে। এ সকল কাহিনী দেখে সাব্বির দৃষ্টি তীক্ষ্ণ করে গর্জে উঠে বলল, নিজেদের কাজ কর তোরা, এমন যাতে না হয় পরবর্তী টার্গেট তোরা হয়ে যাস। সাব্বিরের কথা শুনে সকলের মুখের হাসি উবে যায়, যে যার যার কাজে মনোযোগী হয়। রূপনগর গ্রাম। জাদুয়া হাঁপাতে হাঁপাতে বাড়ি পৌঁছে গিয়ে এক গ্লাস পানি নিয়ে সবটুকু খেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। জাদুয়াকে এমন অবস্থায় দেখে পারুল বেগমের ভ্রু কুঁচকে এলো। সে কিছু জিজ্ঞেস করতে যাবে, তখনই বাড়ির উঠোন থেকে জাদুয়ার চাচা রহিম মিয়া রাগান্বিত স্বরে ডেকে বলল, বাড়ির সবাই কি মরছে নাকি? বেলা কত হইছে সেই খেয়াল কি কারো আছে? এখন পর্যন্ত আমার খাবারটা লইয়া কারো যাওয়ার মুরদ হয় নাই। রহিম মিয়ার কথা পারুল বেগমের কর্ণগোচর হতেই ভয়ঙ্কর রাগান্বিত দৃষ্টিতে জাদুয়ার পানে চেয়ে হুট করে জাদুয়ার চুলের মুঠি ধরে টানতে টানতে বাহিরে নিয়ে সজোরে রহিম মিয়ার পায়ের সামনে ধাক্কা দিয়ে ফেলে দিল। জাদুয়া ব্যথায় কুকড়ে উঠে ওমাগো বলে চিৎকার করে উঠল। এতে পারুল বেগম আরে রেগে গিয়ে কয়েকবার সজোরে চপেটাঘাত করল জাদুয়ার কোমল গালে। তারপর রহিম মিয়াকে উদ্দেশ্য করে রেগে গিয়ে বলল, আপনি আমার উপর রাগ হইয়েন না, এই মাইয়ারে দিয়া খাওন পাঠাইছি অনেক আগেই, কিন্তু ও আপনার জন্য খাওন লইয়া যায় নাই। দেহেন কোন পোলার লোগে লাইন মাইরা আইছে, চরিত্রহীন মাইও কোথাকার। চাচির কথা শুনে জাদুয়া ঘৃণায় রাগে বলে উঠল, চাচি মিথ্যা কথা বলেন কেন? আল্লাহর দোহাই লাগে আপনি আমার চরিত্র নিয়া একটাও বাজে কথা কইবেন না। চাচার দিকে ঘুরে, চাচা আমি বলতাছি কি হইছে,
আমি যখন খাবার নিয়া যাইতাছিলাম তখন নওয়াজ ভাই ঠাস জাদুয়ার বাকি কথা শেষ করতে না দিয়া রহিম মিয়া নির্দয়ের মতো চপেটাঘাত করতে করতে বলল, তোর সাহস কি কইরা হয় তুই তোর চাচির মুখে মুখে কথা বলোস, নিজের দোষ ডাকতে তর্ক করস। তোর লইগা আমি এখন পর্যন্ত না খাইয়া রইছি। বলেই হাতের সামনে পাওয়া একটি লাঠি দিয়ে অমানুষের ন্যায় আঘাত করতে থাকলো জাদুয়ার ছোট্ট কায়। ব্যথা সহ্য করতে না পেরে জাদুয়া কান্নারত কণ্ঠে ডাকতে লাগলো দাদিকে। দাদি, ও দাদি, আমারে বাঁচাও, আমার আর সহ্য হইতাছে না, আমারে বোঝেও তুমি। জাদুয়ার করুণ কণ্ঠস্বর দাদির কর্ণগোচর হতেই ঠোক ঠক আওয়াজে লাঠিতে ভর দিয়ে তড়িৎগতিতে জাদুয়ার কাছে এসে জাপটে ধরে জাদুয়াকে রহিম মিয়াকে উদ্দেশ্য করে বলল, বাজান ও বাজান, মাইয়াডারে আর মারিস না, আর মারলে মাইয়াডা তো মইরাই যাইব। মায়ের কথায় রহিম মিয়া বলল, আম্মা আপনি সরেন এইখান থেইকা, ওর সাহস কেমনে হয় মুখে মুখে কথা কওয়ার। এখন মুখে মুখে কথা কওয়া শুরু করছে, কিছু না কইলে পরে আরো অনেক কিছুই করব। আপনি সরেন ওর সামনের থাইকা। আমগোডা খাইয়া আমগোডা পইরা আমগো লগেই জবান চালায়, ওরে তো আমি আজকে। রহিম মিয়াকে বাকি কথা বলতে না দিয়ে দাদি রহিমা খাতুন বললেন, ও তোগোডা খায় না, না তোগোডা পরে ওর বাপ মার যেই সম্পত্তি তোরা নিছস তার বিনিময়ে তোরা ওরে খাওয়াস। আমার মুখের জবান আর বাইর করিস না, আমু যদি বলা শুরু করি তোরা শুনতে পারবি তো। রহিমা খাতুনের এরূপ দেখে রহিম মিয়া আর কোন কথা না বাড়িয়ে বাড়ির ভিতর চলে গেল। এই সকল ঘটনা দেখে পারুল বেগম ফুঁচতে ফুঁচতে বলল, দেখ মুনে কয়দিন আগলাইয়া রাখতে পারেন আপনার নাতনিরে। বলেই ক্রুদ্ধ পায়ে স্থান ত্যাগ করলেন পারুল বেগম। দাদি ক্রন্দনরত নাতনির পানে চাইলেন। নাতনির এহেন হালাত দেখে মনে হলো তার কলিজাটা কেউ টেনে হিচড়ে বের করে দিচ্ছে। সে জাদুয়াকে কক্ষে নিয়ে খাটে শুইয়ে দিয়ে জাদুয়ার শরীরের কামিজটা পিঠের উপরে উঠাতেই আঁতকে উঠে বললেন, হায় আল্লাহ, কি অবস্থা হইছে পিঠের, কেঁদে উঠে বললেন, খুব ব্যথা করতাছে বইন। জাদুয়া দাদির পানে ব্যথাতুর করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, জি দাদি, অনেক ব্যথা করতাছে, আমি আর সহ্য করতে পারতাছি না। আমার ব্যথাটা তুমি একটু কমাইয়া দাও দাদি, আমার আর সহ্য হইতাছে না। নাতনির মুখে এহেন ব্যথাতুর বাক্য শুনে কান্নারত হাতে একটি মলম নিয়ে জাদুয়ার পাশে বসে আলতো হাতে ব্যথাতুর স্থানগুলোতে মলম লাগিয়ে প্রশ্ন করল, জাদুয়া আজকে কি হইছিল? তুই রহিমের লাইগা খাওন নিয়ে গিয়াও খাওন না দিয়া এলি কেন? দাদির প্রশ্ন শুনে জাদুয়া দাদির পানে করুণ দৃষ্টিতে তাকিয়ে মধ্যাহ্নে ঘটে যাওয়া সকল ঘটনা দাদিকে খুলে বলল। সকল ঘটনা শুনে দাদি বিচলিত কণ্ঠে শুধালেন, জাদুয়া একলা কোথাও যাবি না তুই? নোয়াজ পোলাটা ভালো না, ওর থেকে যত সম্ভব দূরে দূরে থাকবি। প্রয়োজন হয় আর স্কুলে যাওয়া লাগবো না, যেখানেই যাবি আমারে সাথে নিয়ে যাবি, বুঝলি? স্কুলে না যাওয়ার কথা শুনে দুঃখ ভরাক্রান্ত চোখে তাকিয়ে থেকে না চাওয়া সত্ত্বেও দাদির কথায় সম্মতি জানালো জাদুয়া। অন্যদিকে নওয়াজ বাড়ি পৌঁছে বাবাকে উদ্দেশ্যে করে বলল, বাবা, আমি বিয়া করতে চাই। ছেলের এহেন কথা চেয়ারম্যান সাহেবের শ্রবণ ইন্দ্রিয়তে পৌঁছতেই তিনি তড়িৎ গতিতে শুধালেন, আরে বাহ, এটা তো ভালো খবর শুনাইলা বাবা। আমরাও তো এইটাই চাই, তুমি সব আজে বাজে কাজ ছাইরা সংসার করো। তা মেয়েটাকে তাড়াতাড়ি তার ঠিকানা দাও, আমরা বিয়ের প্রস্তাব পাঠাই। নওয়াজ বাবার কথা শুনে মুখে একটু লজ্জার রেখা টেনে বলল, বাবা, মাইয়াডারে তুমি চিনো? রহিম চাচার ভাইঝি জাদুয়ারে আমি বিয়া করতে চাই। ছেলের কথা শুনে চেয়ারম্যান সাহেবের কাশি উঠে গেল। কাশতে কাশতে সে বলল, বাবা, অতটুকু মাইয়ারে তুরিমি বিয়া করতে চাও? আর তাছাড়া রহিম মিয়া কি রাজি হইব এই বিয়ায়? কেন হইব না? আমি কি দেখতে খারাপ নাকি টাকা পয়সা কম আছে? ছেলের কথা শুনে চেয়ারম্যান সাহেব ৩২ পার্টি দাঁত বের করে বলল, বাবা, তোমার সবই আছে, তয় তোমার চরিত্রের যে সুনাম আশেপাশে, তাতে কেউ মাইয়া দিব নাকি তাই তো আমার সন্দেহ আছে। বাবার এহেন বাকালাপে নওয়াজ হ্যাপে গিয়ে বলল, বাবা, আমি কিছু জানি না, আমি জাদুয়ারে চাই মানে চাই। আর ছেলে মানুষের এরকম একটু আকটু দোষ থাকেই, তুমি যে কোনো ভাবে কয়েকদিনের মধ্যেই জাদুয়ার লগে আমার বিয়ে ঠিক করো। রাজি হইলে হইব, না হইলে জোর কইরা করাইবা। বলেই নওয়াজ স্থান ত্যাগ করল। ছেলের যাওয়ার পানে তাকিয়ে আফসোসের স্বরে চেয়ারম্যান সাহেব বিড়বিড়িয়ে বলল, ছেলে তো না যেন আগুনের গোলা। এ, তারে কদিনের মধ্যেই বিয়া দিতে হইব। আরে বেটা, বিয়া কি হাতের মোয়া যে চাইলেই পাবি?
তুই কি জানিস তোর মারে পটাইতে গিয়া শ্বশুর মশাইয়ের দৌড়ানি খাইয়া কয়বার আমার লুঙ্গি খুলছে? এই কথা শরমে তো কইতেও পারতাছি না। আর তুই আমার ছেলে হইয়া জোর কইরা বিয়া করতে চাস? ছেলেটা কার মতো হইছে আল্লাহ মালুম। বলতেই চেয়ারম্যান সাহেবের সামনে এসে দাঁড়ালো তার স্ত্রী ফাতেমা বেগম। ব্রুকুচকে তিনি বললেন, কি সমস্যা, পাগল হইয়া গেছো নাকি? একা একা কি বিড়বিড় করতেছ? ফাতেমা বেগমের ডাকে সম্বিত ফিরে পেল চেয়ারম্যান সাহেব। স্ত্রীর পানে চেয়ে আবারও বিড়বিড়িয়ে বলল, বুঝছি ছেলে আমার কার মতো হইছে। মাকা বেটা ছিপাই কা ঘোড়া কুচ নেহি তো থোড়া থোড়া। আবারও কি বিড়বিড় করতাছ? হ্যাঁ। চমকে উঠে চেয়ারম্যান সাহেব আমতা আমতা করে ছেলের বলে যাওয়া সকল ঘটনা খুলে বললেন ফাতেমা বেগমকে। ফাতেমা বেগম শুনে খুশি হয়ে বললেন, এইটা তো খুব ভালো কথা। আমার ছেলে যখন ওই মাইয়ারে বিয়া করতে চাইছে তখন ওই মাইয়াই আমার ছেলের বউ হইব। আর রাজি হইব না মানে? আমার ছেলের মতো ছেলে এই 10 গ্রাম ঘুরলেও কেউ পাইব নাকি? আর পোলা মানুষের একটু আকটু দোষ থাকবই। আর আমার পোলা কি কোনো মাইয়ার কাছে গেছে নাকি? ওই সকল মাইয়াই আমার পোলার কাছে আইছে টাকা পয়সা রূপ দেইখা বশ করতে। যখন দেখলো বশ করতে পারে নাই তখন মিথ্যা বদনাম লটাইছে আমার নিষ্পাপ ছেলের নামে। আপনি কালকে সকালে তৈরি থাইকেন, কালই আমরা জাদুয়ার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যামু। ফাতেমা বেগমের কথা শুনে চেয়ারম্যান সাহেব মনে মনে বললেন, নিষ্পাপ আমাদের ছেলে নিষ্পাপ। আমি বিশ্বাস করি না ও যদি নিষ্পাপ হয় তাইলে মনে করমু বাঘেও ঘাস খায়। খালি নিজের পোলা দেইখা ওর করা কুকর্মগুলা ঢাকার চেষ্টা করি অন্য কেউ হইলে এতদিনে জেলের ঘানি টানত। সকল জল্পনা কল্পনার মধ্যেই ডাক পড়ল ফাতেমা বেগমের। নিজের কল্পনার ইতি টেনে তিনি ফাতেমা বেগমকে জিজ্ঞেস করলেন, আচ্ছা যদি রাজি না হয়? সেইটা আমি দেইখা নিমু, আপনার চিন্তা করতে হইব না। রাত বা রাত্রি সময়ের একটি অংশ যা দিগন্তের সমান্তরাল থেকে সূর্য ডুবে যাবার পর থেকে শুরু হয়। গোধূলি লগ্ন বা ঈষৎ অন্ধকার হবার মাধ্যমে রাত তার আবির্ভাবের কথা বিশ্ববাসীকে জানান দেয়। এই রাত কারো জন্য হয় সুখকর আবার কারো জন্য হয় দুঃখকর নির্ঘুম রাত্রি। সর্বাঙ্গে অসহ্য যন্ত্রণা নিয়ে পুরো রাত নিদ্রাহীন ভাবে কাটিয়ে দেয় জাদুয়া। অসহ্য যন্ত্রণার পর কিছুটা সময়ের জন্য নিদ্রা ভর করেছিল তার নেত্রযুগলে। তখনই দূরের মসজিদ থেকে ভেসে আসলো সুমধুর আজানের ধ্বনি। সকল যন্ত্রণা ভুলে বিছানা ত্যাগ করল জাদুয়া। পুকুরে এসে অজু করে দাদির জন্য অজুর পানি নিয়ে দাদিকে জাগ্রত করল ঘুম থেকে। অতপর দুজনে মিলে ফজরের সালাত আদায় করে নিল। সালাত আদায়ের পর জাদুয়া গতকালকের বাসি থালাবাসন নিয়ে ধৌত করতে গেল পুকুর পাড়ে। সেখানে গিয়ে দেখল তার বান্ধবী খুশি মন মরা হয়ে বসে আছে। জাদুয়া একটু অবাক হয়ে প্রশ্ন করল, কিরে খুশি, তুই এইভাবে এই জায়গায় বইসা আছিস কেন? কি হইছে? জাদুয়ার কথায় খুশি কষ্টমাখা চাহনি নিয়ে বলল, জানোস জাদুয়া, ময়নাবু কালকে রাইতে গলায় ফাঁসি দিয়া আত্মহত্যা করছে। খুশির কথা শুনে জাদুয়া ভীতুগ্রস্ত হয়ে বলল, কি কস তুই? তার সাথে তো আমরা সেই দিনও কথা কইলাম। উনি এরকমটা কেন করলো জানোস কিছু? দীর্ঘশ্বাস ছেড়ে জানি। সবাই বলা বলি করতা ছিল, ময়নাবু নাকি গর্ভবতী আছিল। উনি যারে ভালোবাসে তারে সব জানানোর পর সে নাকি তারে গ্রহণ করতে অস্বীকার করে। তাই উনি নিজের জীবন দিয়া দিছে। তাইলে ময়নাবুর বাবা মা ওই ছেলের নামে পুলিশের কাছে বিচার দেয় না কেন? খুশি জাদুয়ার দিকে তাকিয়ে বলল, তুই জানোস ছেলেটাকে? কে? নওয়াজ ভাই। জাদুয়া ভয়ে চিৎকার করে বলে উঠল, কি? হয় কথাটা ওইখানে উপস্থিত থাকা সবাই বলতাছিল। নওয়াজ ভাই চেয়ারম্যানের পোলা, টাকা পয়সার অভাব নাই তাগো। তার নামে কিছু করতে গেলে ওনারা শান্তিতে এই গ্রামেও থাকতে পারবো না। তাই আর কিছু করব না তারা। খুশির কথায় জাদুয়া ভয় থরথর করে কাঁপতে কাঁপতে দাদির কাছে চলে এসে দাদির কোলে মাথা রেখে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। জাদুয়ার এরূপ হালাত দেখে রহিমা বেগম চিন্তিত স্বরে প্রশ্ন করলেন, কিরে জাদুয়া, কি হইছে, তুই এমন করতাছস কেন? জাদুয়া মাথা উঁচু করে দাদির পানে তাকিয়ে থেকে খুশির বলা সকল কথা দাদিকে বলল। দাদি সকল ঘটনা শুনে বলল, এ আর নতুন কি, ও যে কত মেয়ের জীবন নষ্ট করছে তার কোন আত্মা নাই। দাদির কথায় জাদুয়া অসহায় স্বরে বলল, দাদি, ময়নাবু তো জানত নওয়াজ ভাই অনেক খারাপ, তারপরও তিনি কেন ওনারে ভালোবাসতে গেলেন?
জাদুয়ার কথায় দাদি একটি দীর্ঘশ্বাসের হাসি হেসে বলল, বইনরে ভালোবাসা যে ভালো খারাপ দেখা হয় না। মন সে যে কারো নিয়ন্ত্রণে থাকে না। যদি মনরে নিয়ন্ত্রণে রাখা যাইতো তাইলে দুনিয়াতে কোন মানুষ ভুল মানুষরে ভালোবাসতো না। এই যেমন তোর মা কত বড়লোকের মাইয়া আছিল, কিন্তু দেখ ভালোবাসার কারণে এই কুঁড়েঘরে সব কিছু বিসর্জন দিয়ে চইলা আসছিল। তুই তো জানোসই। হুম জানি। আমার বাবার সাথে কারো তুলনা হয় না। বাবাও আম্মুরে অনেক ভালোবাসছিল। কিন্তু ভালোবাসা খুব খারাপ দাদি। আমি কাউরে ভালোবাসমু না। জাদুয়ার কথা শুনে মুচকি হাসি দিয়ে রহিমা খাতুন বললেন, ভালোবাসা খারাপ না, তয় প্রেম খারাপ। প্রেম করলে মানুষ নিজের অজান্তেই বড় বড় ভুল কইরা বসে। আর তুই ভালোবাসবি না কেন? বিয়ের পর অবশ্যই তুই তোর জামাইরে ভালোবাসবি। না দাদি, আমি কাউরে ভালোবাসমু না। আমার জামাইরেও না। বুঝছি, দেখা যাইব একদিন তুই নিজের থেকেও বেশি কাউরে ভালোবাইসা বইসা থাকবি। যা এখন কথা রাইখা কাজ কর গিয়া। আর তা না হইলে তো তোর চাচির চিৎকারে ঘরে থাকা যাইব না। দাদির কথা শুনে জাদুয়া তড়িৎ বেগে গিয়ে বাড়ির কাজে লেগে পড়ল। এরই মধ্যে রহিম মিয়া হন্তদন্ত হয়ে ঘরে এসে পারুল বেগমের উদ্দেশ্যে বলল, আরে চেয়ারম্যান সাহেব আর ওনার বউ আইছে, তাড়াতাড়ি ওনাগো খাতিরযত্নের ব্যবস্থা করো। রহিম মিয়ার কথা শুনে পারুল বেগম ভ্রুকুটি করে প্রশ্ন করল, ওনারা আবার কি মনে কইরা আমগো বাড়িতে আইলো? চলো তো গিয়া দেখি। সেখানে গিয়ে রহিম মিয়া ও পারুল বেগম জানতে পারলেন তারা নওয়াজের জন্য জাদুয়ার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। এহেন কথা পারুল বেগমের কর্ণপাত হতেই তিনি নানা ধরনের অজুহাত দেখিয়ে বিয়েতে না সম্মতি জানাচ্ছিলেন। কি ভাবছেন নওয়াজ খারাপ ছেলে দেখে তিনি না করছিলেন? একদমই না, তিনি ভাবলেন এতিম মেয়ে হয়েও এত বড় পরিবারের বউ হবে জাদুয়া, তাতে তাদের কি লাভ। তাই তিনি অসম্মতি জানাচ্ছিলেন বিয়েতে, কিন্তু কথার মোড় ঘুরল তখন যখন ফাতেমা বেগম বললেন, তোমরা যদি এই বিয়াতে রাজি হও তাইলে তোমগরে আমি 5 লাখ টাকা দিমু, যা দিয়া তুমি তোমার মাইয়ারে ধুমধাম কইরা ভালো জায়গায় বিয়া দিতে পারবা। তো এখন কও তোমরা রাজি এই বিয়াতে? এতগুলো টাকার কথা শুনে রহিম মিয়া ও পারুল বেগম তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন বিয়ের জন্য। কিন্তু রহিমা খাতুন সকল ঘটনা দেখে রাগে গর্জে উঠে বললেন, এই বিয়া আমি কোনোদিনও হইতে দিমু না। আপনাগো সাহস কেমনে হয়? আপনার ওই দুশ্চরিত্র ছেলের লোগে আমি আমার ফুলের মতো নিষ্পাপ নাতনির বিয়া দিমু কি কইরা ভাবলেন আপনারা? আমি বাইচ্ছা থাকতে এই বিয়া কোনোদিনও হইতে দিমু না। রহিমা খাতুনের কথা শুনে ফাতেমা বেগম পারুল বেগমের উদ্দেশ্যে বললেন, তা আপনারও কি এই কথা? শাশুড়ির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পারুল বেগম বললেন, আরে না আপা, আপনি বুড়া মানুষের কথা ধইরেন না। উনি কইলেই হইব নাকি? ওনার কথায় কে গুরুত্ব দিব? আপনি নিশ্চিন্ত থাকেন, নওয়াজ বাবার লগেই বিয়া হইব জাদুয়ার। আপনি শুধু টাকাটা ঠিকমতো দিলেই হইব। তাইলে ওই কথাই রইল, পরশুদিন অর্থাৎ শুক্রবারই আমরা জাদুয়ারে বউ হিসেবে ঘরে তুলব। রহিম মিয়া ও পারুল বেগম খুশিতে গদগদ হয়ে বলে উঠলেন, জি আমরা রাজি। চেয়ারম্যান সাহেবেরা বাড়ি থেকে বের হতেই রহিমা খাতুন ছেলে এবং ছেলের বউয়ের সাথে নানা ধরনের তর্কে লিপ্ত হলো, কিন্তু এতে কোন ফায়দা হলো না, তারা নিজেদের কথায় অনড়। নোয়াকের সাথে তারা জাদুয়ার বিয়ে দিয়েই ছাড়বে। রহিমা বেগম চেয়েও কিছু করতে পারলেন না। হতাশ হয়ে নিজের রুমে প্রবেশ করতেই দেখলেন খাটের উপর বসে জাদুয়া ভয়ে অনবরত কান্না করে চলছে। জাদুয়াকে এমন অবস্থায় দেখে রহিমা খাতুন তড়িৎ গতিতে জাদুয়ার সম্মুখে এসে বুকের সাথে ঝাপটে ধরলেন। ভয় ভয় কান্না মিশ্রিত কণ্ঠে জাদুয়া দাদিকে বলল, দাদি আমি এই বিয়া করতে চাই না। তুমি কিছু একটা করো। আমি মইরা জামু, তারপরও ওনারে বিয়া করমু না। জাদুয়ার কথার প্রতিউত্তরে দাদি বললেন, এইসব কথা কইতে হয় না বইন। আল্লাহ যখন বিপদ দিছে আল্লাহই বিপদ থেইকা রক্ষা করব। তুই চিন্তা করিস না, আমি এই বিয়া হইতে দিমু না। বলেই রহিমা খাতুন ভাবনার জগতে বিচরণ করতে লাগলেন এবং মনে মনে আওড়ালেন কি করে তিনি জাদুয়াকে রক্ষা করবেন। কেটে গেল একটা দিন। আগামীকাল নওয়াজের সাথে জাদুয়ার বিয়ে। মেয়েটি ভয় একদম গুটিয়ে গেছে। রহিমা খাতুন কোনোভাবেই নাতনির এহেন হালাত সহ্য করতে পারছেন না। সময় যত ফুরোচ্ছে রহিমা খাতুনের চিন্তারা যেন দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছেন তাকে। কি করে বাঁচাবেন তিনি জাদুয়াকে? ভাবতে ভাবতে হঠাৎই তার ভাবনার পরিসমাপ্তি টানল একটি নাম, আর তা হলো সুলতানা খান, জাদুয়ার নানুম্নি।
নামটি মাথায় আসতেই রহিমা খাতুন খুঁজে বের করলেন তার পুরনো আমলের একটি সিন্ধুক। সেটি খুলে অনুসন্ধান চালালেন কাঙ্ক্ষিত বস্তুটির এবং সেটি পেয়েও গেলেন একটি ফোন নাম্বার, যা পেয়ে তিনি স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলেন। কিন্তু হঠাৎই খেয়াল হলো এত বছর হয়ে গেছে, নাম্বারটি কি এখনো খোলা পাবেন? এই সকল চিন্তায় আবারও মন কুঠুরে নেমে আসলো বিষাদের ছায়া। পরক্ষণেই নিজের মনকে সামাল দিয়ে বললেন, আগে ফোন কইরা দেইখা নেই, পরেরটা পরে চিন্তা করা যাইব। সময় কেটে গেল অনেকক্ষণ, দিনের আলোর পরিসমাপ্তি ঘটিয়ে ধরণীতে আগমন ঘটল সন্ধ্যার। রহিমা বেগম নানান কৌশলে রহিম মিয়ার মুঠোফোন নিয়ে নিজের কক্ষে প্রবেশ করে ধীর কণ্ঠে জাদুয়াকে একটি নাম্বার দিয়ে বললেন, জাদুয়া এই নাম্বারটায় কল দিয়া আমার কাছে দিত। দাদির কথায় জাদুয়া দাদিকে প্রশ্ন করল, দাদি এইটা কার নাম্বার? দাদি জাদুয়ার পানে তাকিয়ে বললেন, তোরে সব কমু, আগে তুই এই নাম্বারটায় কল দে। জাদুয়া আর কোনো কথা না বলে নাম্বারটি নিয়ে কল দিয়ে দাদিকে ফোনটি দিল। রহিমা খাতুন আল্লাহর নাম নিতে নিতে ফোনটি কানের কাছে নিয়ে ধরলেন। তখনই রিং বেজে উঠল। রহিমা বেগম স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে অপেক্ষা করতে থাকলো ওপাশের মানুষটির কল রিসিভ করার আশায়। সকল অপেক্ষার পরিসমাপ্তি ঘটিয়ে ওপাশ থেকে কেউ একজন কল রিসিভ করে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? রহিমা বেগম ফোনে কারো কণ্ঠস্বর শুনে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি সুলতানা খান? রহিমা খাতুন প্রশ্নটি করে ধরফর করা বুকে অপেক্ষা করতে থাকলো ওপাশের মানুষটির উত্তরের আশায়। তখনই ওপাশ থেকে মানুষটি বলে উঠলেন, জি আমি সুলতানা খান। আপনি কে বলছেন? বহু প্রতীক্ষিত উত্তরটি কর্ণগোচর হতেই স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলেন রহিমা খাতুন। মরুভূমির ন্যায় শুষ্ক হয়ে যাওয়া ওষ্ঠটিকে জিহ্বা ধারা ভিজিয়ে প্রতিউত্তর করলেন, আমি রহিমা খাতুন। কোন রহিমা খাতুন? রহিমা খাতুন আমতা আমতা করে বললেন, আমি আপনার ছোট মেয়ে মেহেরের শাশুড়ি বলছিলাম। এত বছর পর অনাকাঙ্ক্ষিত কোন মানুষের ফোন পেয়ে আশ্চর্যিত হলেন সুলতানা খান, বিস্ময় মাখা মুখে প্রশ্ন করলেন, আপনি এত বছর পর কি মনে করে স্মরণ করলেন? রহিমা বেগম সাহস সঞ্চার করে বললেন, আপনার কাছে আমার অনেক বড় একটা সাহায্যের প্রয়োজন। সুলতানা খান ভ্রুকুটি করে প্রশ্ন করলেন, কিসের সাহায্য? রহিমা খাতুন বললেন, জাদুয়ারে বাঁচান, নাইলে ওরা ওর জীবনটা একদম নষ্ট কইরা দিব। সুলতানা খান রহিমা খাতুনের কথার কোন অর্থ বুঝতে না পেরে জিজ্ঞেস করলেন, কে জাদুয়া? আর কারা ওর জীবন নষ্ট করবে? এবার রহিমা খাতুন ঢোক গিলে বললেন, জাদুয়া আপনার নাতনি, আপনার ছোট মেয়ে মেহের আর আমার ছেলে সোহেলের একমাত্র মায়া। রহিমা খাতুনের কথায় সুলতানা খান অবাকের সপ্তম আসমানে পৌঁছে গিয়ে নিজের মস্তিষ্ককে স্থির করে বললেন, আপনি এসব কি বলছেন? আপনি নিজে আমাকে বলেছেন আমার মেয়ে আর মেয়ে জামাইয়ের মৃত্যুর সংবাদ। কই, সেদিন তো বলেননি ওদের একটা কন্যা সন্তানও ছিল? রহিমা খাতুন কান্না মিশ্রিত কণ্ঠে শুধালেন, আমারে আপনি মাফ কইরা দেন। আমি চাই নাই জাদুয়া আমার বড় ছেলের শেষ চিহ্নটুকু আমার থেইকা দূরে চইলা যাক। আমি যদি সেদিন জাদুয়ার কথা আপনারে কইতাম, তাইলে আপনি জোর কইরা হইলেও ওরে লইয়া যাইতেন। তাই আমি স্বার্থপরের মতো সেদিন জাদুয়ার কথা আপনারে জানতে দেই নাই। রহিমা খাতুনের কথায় সুলতানা খান রেগে গর্জে উঠে বললেন, আপনি কাজটা একদমই ঠিক করেন নাই। কতটা যন্ত্রণায় এত বছর নিজের জীবন পার করেছি সেই সম্বন্ধে আপনার কোন ধারণা আছে? আপনি জানেন, সব সময় মনে হয়েছিল আমি যদি আমার সন্তানকে আগেই মেনে নিতাম, যদি ওর ভুলটা সেদিন ক্ষমা করে দিতাম, তাহলে মনে হয় আমার আদরের কন্যা বেঁচে থাকত। আপনি জানেন, আমার সব সময় মনে হয়েছিল আমার রাগের জন্য আমার মেয়ের এই করুণ পরিণতি হয়েছে। আপনি যদি একটাবার আমার নাতনির কথা আমাকে জানাতেন, তাহলে হয়তো এতটা বছর আমার কষ্ট নিয়ে বেঁচে থাকতে হতো না। জাদুয়ার কথা জানলে আমি ওকে আমার কাছে নিয়ে আসতাম ঠিকই, কিন্তু আপনার সাথেও ওর যোগাযোগ কখনোই বিচ্ছিন্ন করতাম না। আপনার সামান্য মূর্খতামির কারণে আমার নাতনি আজ বিপদের মধ্যে। সুলতানা খান একটু থেমে আবার বললেন, বাদ দিন এসব কথা, এখন বলুন আমার নাতনির কি হয়েছে? আর কারা ওর জীবন নষ্ট করে দিবে? সুলতানা খানের প্রশ্নে রহিমা খাতুন একটি দীর্ঘশ্বাস ত্যাগ করে জাদুয়ার জীবনে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বললেন। রহিমা খাতুনের কথা শুনে সুলতানা খান ডুকরে কেঁদে ওঠে বললেন, আমার নাতনি, হায় আল্লাহ! খান বংশের নাতনি হয়ে এত কষ্ট সহ্য করতে হয়েছে তাকে।
সুলতানা খান একটি দীর্ঘশ্বাস ত্যাগ করে নিজেকে সামলিয়ে নিয়ে আবার বললেন, আমি কালই গিয়ে আমার নাতনিকে নিয়ে আসবো আমার কাছে। সুলতানা খানের কথা শুনে আঁতকে উঠে রহিমা খাতুন বললেন, না না আপা, যা করার আপনার আজকের মধ্যেই করতে হইব, কারণ কালকেই তারা জাদুয়ার বিয়ে ঠিক করছেন নওয়াজের সাথে। আপনি কালকে যদি ঠিক সময়ের মধ্যে চইলাও আসেন তাও অনেক ঝামেলা হইব, তাই আপনি যা করার আজই করেন। আপনি আজকেই জাদুয়ারে আপনার কাছে নিয়ে যান। রহিমা খাতুনের কথায় সুলতানা খান চিন্তিত হয়ে বললেন, আজকের ভিতর এত তাড়াতাড়ি কিভাবে যাব? এখন রওনা হলেও তো অনেকটা দেরি হয়ে যাবে রূপনগর গ্রামে পৌঁছাতে। তাছাড়া সুলতানা ভিলায় আজ কোন পুরুষও নেই। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমি গার্ডদের সাথে নিয়ে আসছি। আপনি জাদুয়ার সবকিছু গুছিয়ে রাখুন, আমি আপনাদের বাড়িতে যত জলদি সম্ভব আসছি। সুলতানা খানের কথায় রহিমা খাতুন তৎক্ষণাৎ প্রতিউত্তরে বললেন, না না, আপনার এইখানে আইতে হইব না। চেয়ারম্যানের কিছু চামচারা দিন রাইত আমগো বাড়ির উপর নজর রাখছে। আমি জানি এইটা নওয়াজের কাজ। আপনি বরং আমগো বাড়ির পিছনের রাস্তায় আইছেন। আমি জাদুয়ারে নিয়ে ওইখানেই অপেক্ষা করমু। আর আপনাগো আসতে ঠিক কতটুকু সময় লাগবো? ঠিক আছে, আপনি যেই জায়গায় বলছেন সেখানেই যাব। আর আমার ওইখানে পৌঁছাতে মিনিমাম 5 ঘন্টা লাগবে। রহিমা খাতুন কথা রীতি টেনে হন্তদন্ত হয়ে জাদুয়ার সকল জিনিসপত্র একটা ব্যাগে গোছাতে শুরু করলেন। দাদির হেন কাণ্ডে জাদুয়া প্রশ্নবিদ্ধ আঁখি তুলে দাদিকে প্রশ্ন করল, দাদি, কি করতাছ এগুলো তুমি? আর আমার সবকিছু ব্যাগে রাখতাছ কেন? জাদুয়ার প্রশ্নে দাদি জাদুয়ার পানে মুখ তুলে করুণ দৃষ্টি তাক করে জাদুয়ার কাছে এসে ছোট মুখশ্রীটি দুহস্তে আলতো করে চেপে ধরে ললাটে গাঢ় চুম্বনের প্রলেপ দিতেই রহিমা খাতুনের আখিযুগল হতে গড়াতে লাগলো অবাধ্য নোনা জল। দাদির নেত্রের অশ্রুকনা দেখে বক্ষপিঞ্জরটা মোচড় দিয়ে উঠল। জাদুয়া প্রশ্নবিদ্ধ চাহনি নিয়ে দাদিকে প্রশ্ন করল, দাদি, কি হইছে? তুমি এরকম করতাছ কেন? কও আমারে। জাদুয়ার কথায় রহিমা খাতুন চোখের গড়িয়ে যাওয়া নোনা জলটুকু মুছে বললেন, জাদুয়া বইন, আমি যা কইতাছি তা মনোযোগ দিয়া শোন। তোর এই কষ্টের জীবনের পরিসমাপ্তি ঘটব আজ থেইকা। মানে? মানে তোর নানুমণি তোরে নিতে আসতাছে। তুই এখন থেইকা তাগো সাথে থাকবি। আর কারো থেইকা তোর কষ্ট পাইতে হইব না বইন। তুই তাড়াতাড়ি তৈরি হইয়া নে। তারা তোরে নিতে আইতাছে। দাদির কথায় জাদুয়া চমকে গিয়ে বলল, না দাদি, আমি যামু না। আমি তোমারে রাইখা কোথাও যামু না। কই, এতদিন আমি যে এত কষ্টে ছিলাম তারা তো আমার একটা খোঁজও নেয় নাই। এখন কেন তারা নিতে আইতাছে আমারে? জাদুয়ার কথায় রহিমা খাতুন অপরাধীর ন্যায় মুখ করে বললেন, বইন, তোর নানুরে ভুল বুঝিস না। যদি ভুল কারো হইয়া থাকে তাহলে সেইটা আমার। আমি তারে তোর কথা জানতে দেই নাই। তারা কেউই তোর সম্বন্ধে জানতো না। আমার আগেই তোর কথা তাগরে বলার দরকার ছিল। যদি আগেই বলতাম তাইলে তোর এত বছর এত কষ্ট সহ্য করতে হইতো না। আমারে মাফ কইরা দে বইন। বলেই দাদি কেঁদে উঠলেন। জাদুয়া দাদিকে দৃঢ়ভাবে আলিঙ্গন করে বলল, না দাদি, তুমি আমার কাছে মাফ চাইও না। তুমি যা করছো তা আমারে ভালোবাইসা করছো। তুমি আমার কাছে মাফ চাইয়া আমারে অপরাধী কইরো না। আর আমি তোমারে ছাড়া কোথাও যামু না। তুমি ওনাদের আসতে না কইরা দাও। জাদুয়ার কথায় দাদি বললেন, না বইন, পাগলামি না কইরা তাড়াতাড়ি তৈরি হইয়া নে। না দাদি, আমি যামু না। এবার জাদুয়ার কথায় মেকি রাগ করে বললেন, যাবি না? ঠিক আছে, তোর যাইতে হইব না। তুই নওয়াজেরে বিয়া করার জন্য প্রস্তুত হইয়া থাকিস। ওরে বিয়া কইরা ওর লগে সংসার করিস আর সারা জীবন চোখের পানি ফালাইস। দাদির কথায় জাদুয়া ভয়ে ক্রন্দনরত অবস্থায় বলল, না দাদি, আমি নওয়াজ ভাইরে বিয়া করমু না। তুমি আর এরকম কথা বইল না। জাদুয়ার কথায় এবার দাদি জাদুয়ার নিকটে এসে জাদুয়ার হস্ত দুখানা নিজ হস্তে মুষ্টিবদ্ধ করে বললেন, তাইলে আমি যা কইতাছি তা কর। তাড়াতাড়ি তোর প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নে। কিন্তু দাদি, তুমি আমার কথা চিন্তা করিস না। বিপদে তুই আছোস, আমি না। আর আমি সুযোগ পাইলেই তোর লগে যোগাযোগ করমু। দাদির কথায় জাদুয়া আর দ্বিমত পোষণ না করে নিজের প্রয়োজনীয় যাবতীয় সকল দ্রব্য সামগ্রী গুছিয়ে তৈরি হয়ে নেয়। এবার শুধু অপেক্ষা সঠিক সময়ের। এতক্ষণে বাড়ির সকলে নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছে। রাত যত গভীর হচ্ছিল আকাশের অবস্থা ততই খারাপের দিকে যাচ্ছে। বাহিরে বইতে শুরু করেছে ঝড়ো হাওয়া।
খানিক বাদেই শোনা যাচ্ছে বজ্রের বিকট শব্দ। প্রকৃতির এহেন অবস্থা। রহিমা খাতুন তোয়াক্কা না করে অতি সাবধানতার সহিত বাড়ি থেকে বেরিয়ে এল জাদুয়াকে নিয়ে। পথিমধ্যেই রহিমা খাতুনের বক্ষে অনুভূত হল তীব্র ব্যথার। দাঁতে দাঁত চেপে নিজের শরীরের সকল শক্তি সঞ্চার করে এগোতে লাগল কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে। খানিকক্ষণ বাদে অম্বরের বুক ছিঁড়ে বেরিয়ে আসা আলোকরশ্মিতে স্পষ্ট হল রহিমা খাতুনের ব্যথাতুর মুখশ্রী। সঙ্গে সঙ্গে জাদুয়া দাদিকে দুহাতে আগলে নিয়ে প্রশ্ন করল, দাদি কি হইছে তোমারে, এমন লাগতাছে কেন? জাদুয়ার প্রশ্নে দাদি মুখে মেকি হাসির রেখা টেনে সকল যন্ত্রণাকে লুকিয়ে বললেন, বুড়া হইয়া গেছি তো, তাই হাঁটতে একটু কষ্ট হইতাছে, এই আর কি। দাদির কথায় জাদুয়া বলল, দাদি তোমার বেশি কষ্ট হইলে বাড়িতে চলো আমগো। জাদুয়ার কথা সম্পূর্ণ করতে না দিয়ে দাদি রাগান্বিত স্বরে বললেন, চুপ থাক, আর একটাও বেশি কথা কবি না, চুপচাপ হাঁটতে থাক। দাদিকে রেগে যেতে দেখে জাদুয়া আর কোন কথা না বাড়িয়ে দাদিকে ধরে হাঁটা শুরু করলো নিজ গন্তব্যের দিকে। প্রকৃতির সকল বাধা পেরিয়ে তারা পৌঁছালো তাদের নির্বাচিত স্থানটিতে। সেখানে এসে দেখল এখনো কেউ আসেনি। বক্ষের চিন চিন ব্যথা নিয়ে ঝিরিঝিরি বৃষ্টির মাঝেই অপেক্ষার প্রহর গুনতে লাগলো তারা সুলতানা খানের আগমনের জন্য। অপেক্ষার সমাপ্তি টেনে বিশাল বড় গাড়ি এসে থামল তাদের সামনে। হঠাৎ গাড়ি থেকে নেমে আসলো বিশাল দেহী একজন গার্ড, যিনি সুলতানা খানকে গাড়ির ডোর খুলে বেরোতে সাহায্য করছিলেন। সুলতানা খান গাড়ি থেকে নামতেই গার্ডটি তার মাথার উপর ছাতা ধরে সাহায্য করছিল সামনে এগোতে। সুলতানা খানের চোখের সামনে জাদুয়াকে দেখেই দুহাত দিয়ে শক্ত করে আলিঙ্গন করে ললাটে গালে অধরের চুম্বন একে দিয়ে জাদুয়াকে জড়িয়ে ধরে রহিমা খাতুন এর উদ্দেশ্যে বললেন, ও একদম মেহেরের মতো হয়েছে তাই না আপা? রহিমা খাতুন সুলতানা খানের কথায় সায় জানিয়ে বললেন, জি আপা, ও একদম আপনার মেয়ের মতোই হইছে। আপা, আর দেরি না কইরা আপনারা এক্ষুনি রওনা হন যাওয়ার জন্য। আকাশের অবস্থা তেমন ভালো না, যে কোনো সময় ঝড় শুরু হইয়া যাইতে পারে। রহিমা খাতুনের কথায় সুলতানা খান বললেন, আপা আপনি আমার জন্য চিন্তা কইরেন না, আমি একাই বাড়িতে যাইতে পারমু। আপনি এখনই ওরে নিয়া চইলা যান। দাদির কথায় জাদুয়া ভয় কান্নারত কণ্ঠে দাদির দুহস্ত শক্তভাবে চেপে ধরে বলল, দাদি তুমিও আমার সাথে চলো। রহিমা খাতুন জাদুয়ার হস্ত থেকে নিজ হস্ত ছাড়িয়ে নিয়ে জাদুয়াকে টেনে গাড়িতে বসিয়ে গাড়ির দরজা লাগাতেই জাদুয়া চিৎকার করে দাদিকে বলল, দাদি আমি যামুনা তোমারে রাইখা। রহিমা খাতুন জাদুয়ার কথায় কোন প্রতিউত্তর না করে সুলতানা খানের দিকে চেয়ে বললেন, আপা তাড়াতাড়ি যান আপনারা এইখান থেইকা। রহিমা খাতুনের কথায় সুলতানা খান আর কাল বিলম্ব না করে রওনা হলেন নিজেদের গন্তব্যে। জাদুয়া গাড়ির জানালা ভেদ করে অশ্রুসিক্ত নয়নের চেয়ে রইল দাদির পানে যতক্ষণ অবধি দাদিকে দেখা যায়। রহিমা খাতুনও সেখানে দাঁড়িয়ে দেখতে লাগলো নিজের প্রাণপ্রিয় নাতনির বিদায় বেলা। গাড়িটি দৃষ্টি থেকে অদৃশ্য হওয়ার সাথে সাথেই রহিমা খাতুন নিজের বক্ষস্থল চেপে ধরে অসহ্য যন্ত্রণায় বসে পড়লেন সেখানেই। আল্লাহর নাম জপতে জপতে বুকের অসহ্য যন্ত্রণা নিয়ে বাড়িতে ঢুকতেই পারুল বেগমের কর্কশ কণ্ঠে থেমে গেলেন রহিমা খাতুন। রেগে গর্জে ওঠে পারুল বেগম প্রশ্ন করলেন, জাদুয়া কই? কই রাইখা আসছেন ওরে? আমি ঘুমের থেইকা না জাগলে তো আপনার এই শয়তানি ধরতেই পারতাম না। আপনি কি মনে করছেন ওরে লুকাইয়া রাখলে আমরা আর খুঁজা পামু না ওরে? এবার পারুল বেগম রহিম মিয়ার দিকে ঘুরে বললেন, তাড়াতাড়ি আপনার মায়েরে বলেন জাদুয়া কই আছে বলতে। রহিম মিয়া নিজের স্ত্রীর কথায় রহিমা খাতুনকে একই প্রশ্ন করলেন। রহিমা খাতুন তাদের প্রশ্নে মুখে একটু তৃপ্তির হাসি ফুটিয়ে বললেন, আমি জাদুয়ারে তোমাগো অত্যাচারিত সীমানা থেইকা অনেক দূরে পাঠাইয়া দিছি। বলেই রহিমা খাতুন মাটিতে লুটিয়ে পড়লেন। রহিম মিয়া সঙ্গে সঙ্গে এসে মাকে আগলে ধরে ডাকাডাকি করলেন। কিন্তু রহিমা খাতুন এখন আর কারো ডাকে সাড়া দিলেন না। বিদায় নিলেন এই অসভ্য বর্বর দুনিয়া থেকে। সে বিদায় নিল এই নিষ্ঠুর দুনিয়া থেকে, যেই দুনিয়ায় সে বৃদ্ধ বলে কথার কোন মূল্য দেয়া হতো না। সেই দুনিয়া থেকে যেই দুনিয়ায় সন্তান মাকে সম্মান দিতে জানত না। গন্তব্য হলো সেই দুনিয়ায় যেই দুনিয়া চিরস্থায়ী, যেখানে তাকে করা হবে না অবহেলা অনাদর। মৃত্যু সে যে চিরন্তন সত্য বাণী। জন্ম যখন হয়েছে তখন মৃত্যুও অবধারিত।
আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফলন সম্পূর্ণভাবেই কিয়ামতের দিন পাবে। মাটিতে লুটিয়ে পড়ে আছে রহিমা খাতুনের নিথর দেহটি। সামনেই রহিম মিয়া বাকশূন্য হয়ে চেয়ে আছেন মায়ের অনাদরে পড়ে থাকা দেহটির দিকে, যা এখন লাশ নামে পরিচিত। জাদুয়া সে জানল না সেই মানুষটির মৃত্যুর সংবাদ যে এত বছর নিজের বুক দিয়ে সযত্নে আগলে রেখেছিল তাকে। যখন সে জানবে তার প্রাণপ্রিয় দাদির মৃত্যুর সংবাদ, তখন সে কি করবে? দাদির মৃত্যুর সংবাদ থেকে অজানা জাদুয়া কান্নারত অবস্থায় দুর্বল হয়ে ঘুমিয়ে পড়ল গাড়ির মধ্যে। সুলতানা খান নাতনির নেতিয়ে যাওয়া ঘুমন্ত মুখশ্রীটি বুকের মধ্যে ভালোভাবে চেপে ধরলেন যাতে জাদুয়ার কোন অসুবিধা না হয়। সূর্যের একাংশ দিগন্তের উপর ছড়িয়ে জানান দিচ্ছে প্রাতঃকালের আগমনের কথা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশাল গাড়িটি এসে থামল সুলতানা ভিলার সামনে। সুলতানা খান ঘুমন্ত জাদুয়ার মুখশ্রী দেখে একটু প্রশান্তির হাসি হেসে ডেকে তুললেন জাদুয়াকে। ঘুম থেকে উঠতেই জাদুয়ার চোখ পড়ল সামনে থাকা বাড়িটির দিকে। এটাকে বাড়ি বলা নিছকই বোকামি বয় কিছুই নয়। এটা যেন কোন রাজকীয় প্রাসাদ। জাদুয়া চোখ বড় বড় করে বেরিয়ে আসলো গাড়ি থেকে। সুলতানা খান জাদুয়ার হাত ধরে নিয়ে গেল সুলতানা ভিলার মধ্যে। জাদুয়া আশেপাশের সবকিছু দেখছে আর অবাক হচ্ছে। ড্রয়িং রুমে পৌঁছতেই সকলে এসে উপস্থিত হলো সুলতানা খানের সামনে। সুলতানা খান তার ছেলেদের দেখে প্রশ্ন করলেন, তোমরা এখানে? সুলতানা খানের প্রশ্নের প্রতিউত্তরে তারা বললেন, মা জাদুয়ার আসার কথা শুনে নিজেদের আর ধরে রাখতে পারিনি, তাই সকল কাজ ফেলে চলে এসেছি। বলেই তাদের চোখ পড়ল জাদুয়ার পানে। জাদুয়া সকলকে দেখে সুলতানা খানের পিছনে গিয়ে তার শাড়ির আঁচলটা শক্তভাবে মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে পড়ল। জাদুয়াকে ভয় পেতে দেখে সুলতানা খান জাদুয়ার হাত ধরে টেনে সবার সাথে পরিচয় করানোর জন্য সামনে নিয়ে আসলেন। জাদুয়াকে দেখে সাহিল খান ও রেদওয়ান খান এসে জড়িয়ে ধরে মাথায় আদুরে হাত বুলিয়ে বললেন, ভয় পাস না মা, আমরা তোর মামা। আমি তোর বড় মামা সাহিল খান আর ও তোর ছোট মামা রেদওয়ান খান। আর ওরা তোর ভাই বোন। সকলের অস্থিরতা দেখে সুলতানা খান সকলের উদ্দেশ্যে বললেন, জাদুয়া এখন অনেক ক্লান্ত, আগে ওকে রেস্ট নিতে দাও। তারপর না হয় ধীরে সুস্থে সকলের সাথে পরিচয় করানো যাবে। এরপর সুলতানা খান সোহানা আর স্নেহার উদ্দেশ্যে বললেন, সোহানা এবং স্নেহা রেদওয়ান খানের দুই কন্যা। তোমরা জাদুয়াকে ওর রুমটা দেখিয়ে দাও। সোহানা এবং স্নেহা সুলতানা খানের আদেশে হাসি মুখে জাদুয়ার সামনে এসে দাঁড়িয়ে জাদুয়াকে নিয়ে চলে গেল রুম দেখানোর উদ্দেশ্যে। পথিমধ্যেই স্নেহা জাদুয়াকে বলল, তোমার নামটা ঠিক তোমার মতোই মিষ্টি। কে রেখেছে এই নাম? জাদুয়া স্নেহার দিকে না তাকিয়েই বলল, আম্মু রেখেছে। তোমার কণ্ঠ কি সুন্দর। তুমি শুদ্ধ ভাষায় কথা বলতে জানো। হুম। কার কাছ থেকে শিখেছ? আম্মুর কাছ থেকে। ওমা তাই? তুমি কিসে পড়ো? দশম শ্রেণীতে। জাদুয়ার কথায় স্নেহা অবাক হয়ে বলল, এ মা, তুমি আমাদের থেকে অনেক ছোট। আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আর আপু অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। আমি তোমার থেকে 1 বছরের সিনিয়র। আপু বলে ডাকবে আমায়। বলেই হাসি মুখে ননস্টপ কথা বলেই যাচ্ছে। জাদুয়া শুধু নিশ্চুপ হয়ে সব শুনছে। জাদুয়ার নিশ্চুপতা দেখে সোহানা স্নেহার উদ্দেশ্যে বলল, সারাদিন শুধু বকর বকর করতেই থাকিস। দেখছিস মেয়েটা অনেক ক্লান্ত, তারপরও তোর থামার কোন নামই নেই। তোর কথার ভেজে দেখবি মেয়েটি বেহুশ হয়ে গেছে। সোহানার কথায় স্নেহা মুখ ভার করে চুপ হয়ে গেল। জাদুয়াকে রুমে দিয়ে রেস্ট নিতে বলে চলে গেল ওরা দুজন। জাদুয়া রুমে এসে রুম দেখে অবাক হয়ে যায়, কত বড় রুম, কি সুন্দর করে সাজানো। খানিকক্ষণ পর জাদুয়ার চোখ যায় রুমে থাকা ব্যালকনিটির দিকে। ব্যালকনিতে যেতেই জাদুয়ার চোখ পড়ল সুলতানা ভিলার গার্ডেন এরিয়ার দিকে। রংবেরঙের ফুল দেখে জাদুয়ার মন প্রফুল্লতায় ভরে উঠল। প্রকৃতির মনোমুগ্ধকর রূপে কিছু সময়ের জন্য জাদুয়া ভুলে যায় নিজের সকল দুঃখ কষ্ট। কিন্তু খানিকক্ষণ বাদেই দাদির কথা মনে হতেই আকাশের কালো মেঘের মতো মনটা মলিনতায় ছেয়ে যায়। মনে মনে জাদুয়া ভাবে, ইস, দাদি যদি সাথে থাকতো তাহলে কতই না মজা হতো। বলেই মনের সকল মলিনতা নিয়ে রুমে এসে আবার ঘুমিয়ে পড়ল। জাদুয়া সুলতানা ভিলায় এসেছে আজ 1 মাস। ধীরে ধীরে সে নিজেকে মানিয়ে নিতে শুরু করেছে। সুলতানা খান জাদুয়াকে দশম শ্রেণীতে ভর্তি করিয়ে দিয়েছে। কয়েকদিন হলো জাদুয়া স্কুলে যাওয়া শুরু করেছে।
খান বাড়ির নামডাক প্রভাব প্রতিপত্তি যেহেতু প্রচুর সেহেতু তাদের বেশি বেগ পোহাতে হয়নি জাদুয়াকে 10ম শ্রেণীতে ভর্তি করাতে। এই 1 মাসের মধ্যে জাদুয়া দাদির কোন খবর পায়নি। দাদিও তার সাথে কোন প্রকার যোগাযোগ করেনি। সেটা ভেবেই জাদুয়ার মন কুঠুরিতে জমা হয়েছে বিষণ্ণতার কালো মেঘ। কিন্তু হায়, জাদুয়া তো জানেই না যার উপরে সে রাগ করেছে তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে আজ প্রায় 1 মাস। এই বাড়িতে আসার পর জাদুয়ার সবচেয়ে বেশি ভাব যার সাথে হয়েছে সে হলো ছোট মামার 10 বছরের ছেলে রাফিনের সাথে। আজ প্রায় 1 মাস পর জাদুয়া সকলের সাথে নিজ থেকে হেসে হেসে কথা বলছে। তা দেখে সুলতানা খান ও বাকি সবাই খুব খুশি হলেন। জাদুয়াকে সকলের সাথে মিশতে দেখে স্নেহা জাদুয়াকে বলল, জাদুয়া এতদিন হয়েছে তুমি এসেছো, কিন্তু এখন অবধি সুলতানা ভিলা ভালোভাবে দেখনি। চলো আজ তোমাকে পুরো ভিলা ঘুরিয়ে দেখাবো। স্নেহার কথায় জাদুয়াও সম্মতি জানিয়ে স্নেহা সোহানা ও রাফিনের সাথে চলে যায় সুলতানা ভিলা ঘুরে দেখার জন্য। সবকিছু ঘুরে ঘুরে দেখার পর একটা দরজার সামনে এসে সকলে থামে। জাদুয়া এর আগেও ভিন্ন ধরনের দরজাটি দেখেছে কিন্তু এ ব্যাপারে কাউকে কোন প্রশ্ন করেনি। তাই আজ জাদুয়া ওদের উদ্দেশ্যে প্রশ্ন করল, আচ্ছা সব কয়টা রুম থেকে এই রুমের দরজাটা অন্যরকম কেন? স্নেহা জাদুয়ার প্রশ্নের প্রতিউত্তরে বলল, এটা স্পেশাল সিকিউরিটি সিস্টেমে তৈরি করা হয়েছে, যাতে কেউ ইচ্ছে করলেও ঢুকতে না পারে। এটা শুধুমাত্র ভয়েস কার্ড অথবা পাসওয়ার্ড দিয়ে খোলা যায়। তাহলে তোমরা কেউ এই রুমে ঢোকোনি? স্নেহার কথায় রাফিন বলে উঠল, আরে পাগল নাকি আমরা? সেধে সেধে বাঘের গুহায় কে প্রবেশ করতে চায়? এবার সোহানা সকলকে চুপ করিয়ে দিয়ে বলল, আমি তোকে সব খুলে বলছি, এটা যার রুম সে হচ্ছে বড় বাবার একমাত্র ছেলে অর্থাৎ আমাদের সকলের বড় ভাই তাসাওয়ার আবরার হাছিল ভাইয়ের রুম। উনি এতটাই গম্ভীর আর বদমেজাজি যে আমরা ভয় কেউ ওনার সামনেই যাই না। আর উনি ওনার কোন জিনিসে কারো হস্তক্ষেপ বা ছোঁয়া পছন্দ করেন না। তাই উনি ওনার রুমে দাদি ছাড়া কাউকে ঢুকতেই দেয় না। ওনার রুমে ঢোকা তো দূরের কথা, ওনাকে দেখলেই তো সকলের হাঁটু কাঁপে। সোহানার কথা শেষ করতে না দিয়ে স্নেহা বলে উঠল, তাও ভালো উনি এখানে থাকে না, উনি বিদেশে থাকেন। কিন্তু মাঝে মাঝে যখন আসে তখন আমাদের সকলের অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতো হয়ে যায়। উনি এখানে যখন আসে তখন কারো সাথে একটা কথাও বলেন না, শুধুমাত্র দাদি ছাড়া। দাদির সাথেও প্রয়োজন ব্যতীত একটাও বেশি কথা বলেন না। বড় মামা মামির সাথেও বলেন না। প্রশ্ন করল জাদুয়া, বড় বাবার সাথে হয়তোবা দু একটা কথা বলে, কিন্তু বড় আম্মুর সাথে কোন কথাই বলেন না। কেন? অবাক হয়ে প্রশ্ন করল জাদুয়া। তখনই স্নেহা বলে উঠল, আরে বড় আম্মু তো হাছিল ভাইয়ার সৎমা, তাই উনি ওনাকে দেখতে পারে না। স্নেহার কথায় সোহানা স্নেহাকে রাগ দিয়ে থামিয়ে জাদুয়ার উদ্দেশ্যে বলল, শোন জাদুয়া, তোকে একটা কথা বলে রাখি, আমরা জানি না হাছিল ভাই কতদিন পর আসবে বা কত বছর পর আসবে, তাই আগে থেকেই বলছি, উনি আসলে ভুলেও ওনার সামনে যাবি না। যদি উনি তোর সামনে পড়েও যায় তাহলে কোন কথা না বলে চলে যাবে, বুঝতে পারলি? সোহানার কথায় জাদুয়া ভয়ে বলে উঠল, ঠিক আছে আপু, আমি কোনোদিনও ওনার সামনে যাব না। আমেরিকার ওয়াশিংটনে সুসজ্জিত কাজে ঘেরা কক্ষে ড্যাশিং লুকে বসে নিজের কার্য সম্পাদন করছে হাছিল। এমন সময় সাব্বির এসে হাসিলের উদ্দেশ্যে বলল, হাছিল, আমার মনে হচ্ছে আমাদের ইমিডিয়েটলি বাংলাদেশে যেতে হবে। সাব্বিরের কথায় হাছিল ভ্রুকুটি করে প্রশ্ন করল, বাংলাদেশের বিজনেসে কিছু প্রবলেম দেখা দিয়েছে? আর তার চেয়েও বড় কথা, তুই এতদিন যাকে খুঁজছিলেন তার ঠিকানা আমাদের ছেলেরা পেয়ে গেছে। সাব্বিরের কথায় হাছিল তড়িৎবেগে উঠে দাঁড়ায় এবং সাব্বিরের উদ্দেশ্যে বলে, এক্ষুনি বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট কেটে ফেল। সেটা আমি অনেক আগেই করে ফেলেছি। সাব্বিরের কথার প্রত্যুত্তরে মুখে মৃদু হাসির রেখা টেনে হাছিল বলল, আমি জানতাম তুই আমাকে কখনোই নিরাশ করবি না। দীর্ঘ 24 ঘন্টা ভ্রমণের পর রাত 12টায় সুলতানা ভিলার সামনে এসে থামল হাসিলের কারটি। গার্ডরা হাছিলের গাড়ি দেখার সাথে সাথেই এসে দরজাটি খুলে দিতেই গাড়ি থেকে নেমে পড়ল হাছিল। সাব্বিরকে উদ্দেশ্য করে বলল, আমি তোকে ঠিক সকাল 10টার মধ্যে এখানে দেখতে চাই। হাছিলের কথায় সাব্বির সায় জানিয়ে নিজ গন্তব্যস্থলে চলে যায়। হাছিল সুলতানা ভিলায় ঢুকে কারো সাথে কোন কথা না বলে নিজ কক্ষের উদ্দেশ্যে চলে যায়।
সুলতানা খান হাছিলকে দেখেই আনন্দিত হয়ে কাজের মেয়ে ফাতেমার উদ্দেশ্যে বলল, ফাতেমা, একটা প্লেটে খাবার সাজিয়ে নিয়ে আয় তো। ফাতেমা সুলতানা খানের কথায় তাড়াতাড়ি একটা প্লেটে খাবার সাজিয়ে নিয়ে আসলো। ফাতেমা বেগম হাছিলের জন্য খাবার নিয়ে যাবার সময় সাহিল খান মায়ের উদ্দেশ্যে বলে উঠল, মাও কি আমাদের সাথে একটুও স্বাভাবিক হতে পারে না? ও এরকম কেন হয়ে গেল মা? ওর মা আমাদের ছেড়ে চলে গেছে, সেটা কি শুধু আমার দোষ ছিল? ছেলের কথার প্রতিউত্তরের সুলতানা খান বললেন, ওর মায়ের ছেড়ে যাওয়াটা তোর দোষ ছিল না, কিন্তু হাছিলকে ছেড়ে দেওয়াটা তোর দোষ ছিল। ওর যে সময় তোকে বেশি প্রয়োজন ছিল তুই সেই সময় ওর পাশে ছিলি না। মা, আমি। সাহিল খানকে আর কোনো কথা বলতে না দিয়ে সুলতানা খান বললেন, থাক, আর কিছু বলতে হবে না তোকে। তখন যখন তুই ওর ব্যাপারে উদাসীন ছিলি, আজ না হয় তোর ব্যাপারে ওর উদাসীনতাটা মেনে নে। বলেই সুলতানা খান চলে গেলেন হাছিলের কক্ষের উদ্দেশ্যে। হাছিল কেবল ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়েছে, নিজ কক্ষে দাদির উপস্থিতি দেখে হাছিল প্রশ্ন করল, দাদি, তুমি এখানে? কিছু বলবে? সুলতানা খান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তুই যে আজ আসবি তা তো একটা বার আমাকে জানাতে পারতি। জানালে কি করতে শুনি? কি করতাম মানে? আচ্ছা বাদ দে, এই নে খাবারটা খেয়ে নে, নিশ্চয়ই কিছু খাসনি। দাদির কথায় খাবারের প্লেটের দিকে তাকিয়ে হাছিল বলল, রেখে যাও, একটু পরে খাবো। হাছিলের গাছাড়া কথায় সুলতানা খান একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে কোন কথা না বলে চলে গেলেন নিজ কক্ষের উদ্দেশ্যে। রাতের অন্ধকারচ্ছন্ন পরিবেশ কাটিয়ে আগমন ঘটল প্রাতঃকালে। ভোর থেকেই অম্বরটা কেমন মেঘাচ্ছন্ন হয়ে আছে। তার সাথে বয়ে চলেছে মন মাতানো হাওয়া, যার ফলস্বরূপ বাগানে থাকা রংবেরঙের ফুলগুলিও নৃত্য করছে হাওয়ার তালে তালে। প্রজাপতিরাও ফুলের সঙ্গ দিতে ছোটাছুটি করছে এক ফুল থেকে অন্য ফুলে, যা প্রকৃতিকে করে তুলেছে আরো মনোমুগ্ধকর। এই মনোমুগ্ধকর প্রকৃতির রূপে মোহিত হয়ে রাফিনকে নিয়ে জাদুয়া চলে গেল ফুলবাগানে প্রজাপতির পিছু নিতে। হাছিলও ফ্রেশ হয়ে চলে এসেছে নিজের রুটিন মাফিক শরীরচর্চার জন্য। তখনই দূর থেকে এক অদ্ভুত মন ভুলানো হাসির ধ্বনি বর্ণগোচর হলো হাছিলের। সেই হাসিতে নেই কোন কুটিলতা, জটিলতা, আছে শুধু সরলতা। নিজের অজান্তেই হাছিল পা বাড়ালো হাস্যরত মানববিটির অনুসন্ধানে। সামনে এগোতেই হাছিল দেখল প্রজাপতির পিছু পিছু ছুটছে এক কিশোরী কন্যা, যার ফলস্বরূপ হাঁটু অবধি রেশমের ন্যায় কেশরাশি গুলো খুলে দুলতে শুরু করেছে হাওয়ার তালে তালে। যা দেখে হাছিলের কিছুক্ষণের জন্য মনে হলো কোন ময়ূরী নৃত্য করছে প্রকৃতির মন ভোলানোর সুরের তালে তালে। এ যেন এক অদ্ভুত মনোরম দৃশ্য। নিজের অজান্তেই হাছিলের মনে ইচ্ছা জাগ্রত হলো ওই রেশমের ন্যায় কেশরাশি গুলো একবার ছুঁয়ে দিতে। হাছিল মোহগ্রস্তের ন্যায় সবকিছু ভুলিয়ে এগোতে থাকে ওই অদ্ভুত কেশরাশির অধিকারিণীকে দেখার প্রত্যাশায়। একটু সামনে এগোতেই জাদুয়ার সম্পূর্ণ মুখশ্রী নজরে পড়ল হাছিলের। থমকে গেল পা, স্থির হয়ে গেল নেত্রযুগল, স্তব্ধ হয়ে গেল শ্বাস। হাছিল যেন নিজের মধ্যেই নেই। হঠাৎ কেমন সূক্ষ্ম চাপ অনুভূত হলো নিজের বক্ষপিঞ্জরে। এক অদ্ভুত কম্পনের সৃষ্টি হলো সর্বকায়। বাকশূন্য হয়ে পড়ল হাছিল। নিজের এলোমেলো অনুভূতিগুলোকে কোনোভাবেই সামাল দিতে সক্ষম হচ্ছে না সে। হঠাৎই হাছিলের চোখ পড়ল সামনে থাকা গার্ডের দিকে, যে একদৃষ্টিতে তাকিয়ে আছে জাদুয়ার ওই নিষ্পাপ হাসিমাখা মুখশ্রীতে। হঠাৎই হাছিলের সর্বকা জ্বলে উঠল আগুনের ন্যায়, আগ্নেয় লাভার ন্যায় জ্বলে উঠল মস্তিষ্ক। চোখ দুটি ধারণ করল রক্তিম বর্ণ। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে নিকটে এগিয়ে গিয়ে সজোরে একটি চর বসালো জাদুয়ার নরম তুলতুলে আদলে। জাদুয়া নিজের দিকে ধেয়ে আসা অনাকাঙ্ক্ষিত আঘাতে নিজেকে সামলাতে না পেরে লুটিয়ে পড়ল মাটিতে। রাফিন হাছিলকে দেখে ভয়ে দৌড়ে ডাকতে যায় সকলকে। জাদুয়া কিছু বুঝে ওঠার আগেই হাছিল জাদুয়ার হাত টেনে উপরে তুলে সজোরে গাল চেপে ধরে চিৎকার করে বলে উঠে। তখনই সুলতানা খান ছুটে এসে জাদুয়াকে হাছিলের থেকে ছুটিয়ে বলে উঠলেন, কি সমস্যা কি তোর? ও কি করেছে? ওর সাথে তুই এমন করছিস কেন? হাছিল দাদির দিকে রাগান্বিত দৃষ্টিতে চেয়ে বলল। সুলতানা খান হাছিলকে উদ্দেশ্য করে বললেন, ও তোর মেহের ফুপ্পির একমাত্র মেয়ে জাদুয়া। জাদুয়া নামটি শুনতাই কেমন অন্যরকম কম্পন অনুভূত হলো হাছিলের বক্ষে, যার ফলস্বরূপ হাছিল কোন কথা না বাড়িয়ে দাদির উদ্দেশ্যে বলল, আমার কিছু যায় আসে না ওর পরিচয়।
আমি যতদিন এখানে আছি ততদিন যেন এই মেয়ে আমার চোখের সামনে না আসে। দ্বিতীয়বার ওকে আমার সামনে পেলে আমি কি করব সেটা আমি নিজেও জানি না। হাছিলের এমন রাগান্বিত রুদ্ররূপ দেখে জাদুয়া ভয়ে কান্না করতে করতে নানুমনির বুকে মুখ লুকিয়ে শক্তভাবে জড়িয়ে ধরে। জাদুয়ার এহেন হালাত দেখে সুলতানা খান জাদুয়াকে আগলে নিয়ে হাছিলের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, ও কি এমন করেছে সেটা আগে বল। দাদির কথার প্রতিউত্তরে হাছিল বলল, আমার লাইফে আমি এত ভয়ঙ্কর বিশ্রী হাসি কারো শুনিনি। ওর হাসির কারণে এখানে আমার পক্ষে দাঁড়িয়ে থাকাও ইম্পসিবল হয়ে যাচ্ছিল। এবার হাছিল জাদুয়ার দিকে চেয়ে বলল, নেক্সট টাইম যাতে এই মেয়েকে কারো সামনে হাসতে না দেখি। ওর হাসির শব্দও যদি আমি শুনি তাহলে আজ যা হয়েছে তার থেকেও বেশি কিছু হয়ে যাবে। বলেই হাছিল সেই স্থান থেকে চলে গেল। হাসিলের কথা শুনে জাদুয়া থমকে পাথরের ন্যায় স্তব্ধ হয়ে গেল। হাছিলের কথায় বাকি সকলে হতভম্ব হয়ে তাকিয়ে রইল হাছিলের যাওয়ার পানে। হাছিলের কথায় বাকি সকলে হতভম্ব হয়ে তাকিয়ে রইল হাছিলের যাওয়ার পানে চেয়ে। তখনই মারিয়াম বেগম হাছিলের সৎমা বলে উঠলেন, এই ছেলেটা ঠিক ওর মায়ের মতোই হয়েছে, কারো কথার কোন তোয়াক্কাই করে না, বেয়াদব একটা। মারিয়াম বেগমের কথায় সুলতানা খান রেগে ধমক দিয়ে মারিয়াম বেগমের উদ্দেশ্যে বললেন, তুমি চুপ থাকো, তোমাকে হাছিলের ব্যাপারে কোন কথা বলতে এখানে ডাকা হয়নি। আর হাছিলের মা কোনকালেই বেয়াদব ছিল না। তোমার ভাগ্য ভালো তোমার এই ধরনের কথা হাছিল শুনে নাই। যদি শুনতো তাহলে এই মুহূর্তে এখানে কুরুক্ষেত্র বেঁধে যেত। সুলতানা খানের কথায় মারিয়াম বেগম চুপ করে সকলের অগোচরে মুখ ভেঙ্গিয়ে সেখান থেকে চলে গেল। সোহানা ও স্নেহা জাদুয়াকে নিয়ে রুমে চলে গেল। রুমে প্রবেশ করে স্নেহা জাদুয়াকে এটা ওটা প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু জাদুয়া কোনো কথা না বলে মাথা নিচু করে নিশ্চুপ হয়ে বসে আছে। জাদুয়ার নিশ্চুপতা দেখে সোহানা জাদুয়ার মুখটা উপরে তুলতেই দেখল, হলুদ ফর্সা মুখটায় পুরো 5 আঙুলের ছাপ স্পষ্ট হয়ে আছে। স্নেহা জাদুয়ার মুখের এই অবস্থা দেখে আঁতকে উঠে জাদুয়াকে প্রশ্ন করল, ইয়া আল্লাহ! জাদুয়া, তুই কি থাপ্পড় খাওয়ার পর কানে শুনতেছিস না? এই জাদুয়া কিছু বল। বলেই স্নেহা জাদুয়াকে ধাক্কাচ্ছে আর ডাকছে। স্নেহার কাজে সোহানা বিরক্ত হয়ে স্নেহাকে বলল, আচ্ছা, তুই কি কখনো মানুষ হবি না? নাকি মানুষ না হওয়ার প্রতিজ্ঞা করে বসে আছিস? দেখছিস মেয়েটা এখনো শকের মধ্যে আছে, তারপরেও তুই অহেতুক প্রশ্ন করেই যাচ্ছিস। সোহানার কথায় স্নেহা মুখ মলিন করে জাদুয়াকে ছেড়ে এক পাশে দাঁড়িয়ে পড়ল। জাদুয়া তখনই মুখ তুলে সোহানার উদ্দেশ্যে বলল, আপু, আমার হাসির শব্দ কি সত্যি খুব ভয়ঙ্কর? সোহানা কিছু বলতে যাবে তার আগেই স্নেহা বলল, তোর হাসি ভয়ঙ্কর কিনা জানি না, বাট বলতেই হবে তোর হাসিতে শক্তি আছে। সেই শক্তির জোরে যে সহজে কথা বলতো না সেও ফোরফোর করে এতগুলো কথা শুনিয়ে গেছে। বলেই হাসতে শুরু করল স্নেহা। স্নেহার হাস্যরত মুখশ্রীতে সোহানা ও জাদুয়া ভ্রুকুটি করে তাকাতেই স্নেহা হাসি থামিয়ে মুখে আঙুল দিয়ে দাঁড়িয়ে পড়ল। তখনই সোহানা জাদুয়ার উদ্দেশ্যে বলে উঠল, ভাইয়ার কথায় মন খারাপ করিস না। হয়তোবা অন্য কিছু নিয়ে ডিস্টার্ব ছিল, তাই সকল রাগ তোকে সামনে পেয়ে তোর উপরে ছেড়েছে। আর কে বলেছে তোর হাসি খারাপ? তোর হাসির মতো সুন্দর হাসি আমাদের এই সুলতানা ভিলায় কারণেই। তাই ভাইয়ের কথায় মন খারাপ করে থাকিস না, বুঝলি পাগলি? স্নেহা ও সোহানার কথায় তাল মিলালো, তারপর সোহানা জাদুয়ার উদ্দেশ্যে সাবধানতার বাণী শুধালো, শোন, যত সম্ভব ভাইয়ার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবি। শোভানের কথায় জাদুয়া বলল, আপু, সেটা আর বলতে হবে না, আমি ভুলেও ওনার সামনে যাব না। হাছিল সোজা সেখান থেকে রুমে এসে চোখ বন্ধ করে খাটের উপর শক্ত হয়ে চুলগুলো মুষ্টিবদ্ধ করে বসে পড়ল। এবং মনে মনে আওড়ালো, আমার হঠাৎ কি হয়ে গিয়েছিল? আমার বুকে হঠাৎ এরকম কম্পনের অনুভূতি হলো কেন? কই এর আগে তো কখনো কোন ভয়ঙ্কর পরিস্থিতিতেও আমার বুক কাঁপেনি, তাহলে আজ কেন? কিছুক্ষণ থেমে হাছিল নিজের মুখে একটি নাম উচ্চারণ করল, জাদুয়া। সঙ্গে সঙ্গে হাছিলের বক্ষে আবার কম্পনের টের পেল। হাছিল তখনই খাট থেকে তড়িৎগতিতে উঠে চিৎকার করে বলে উঠল, আমার এই মেয়ের থেকে যে কোনো মূল্যে দূরে থাকতে হবে। বলেই হাছিল ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। তখনই সুলতানা ভিলায় আগমন ঘটল সাব্বিরের। হাছিলের রুমের উদ্দেশ্যে পা বাড়াতেই আকস্মিকভাবে ধাক্কা লাগলো কারো সাথে। তখনই একটা চিৎকার ভেসে আসলো,
ওমাগো, বলে চিৎকারের আওয়াজ এতটাই প্রখর ছিল যে সাব্বির তড়িৎ বেগে নিজের কানে দুহাত চেপে ধরল। তা দেখে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে থাকা স্নেহা তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুল সাব্বিরের দিকে তাক করে বলে উঠল, এই যে লম্বা জিরাফ, আপনি কি চোখে দেখেন না? এক তো ধাক্কা দিয়েছেন, তার উপর আবার সাহায্য না করে কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। স্নেহার কথায় সাব্বির ভ্রুকুটি করে স্নেহার দিকে তাকিয়ে বলল, আসলে আমি তো লম্বা জিরাফ, তাই আপনার মতো চুনোপুটিকে চোখে পড়েনি। কিন্তু আপনি তো মাশাল্লাহ 4টি চোখ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তারপরও আমার মতো জিরাফ আপনার দৃষ্টি আকর্ষণ করল না। সাব্বিরের কথা স্নেহা না বুঝতে পেরে ভ্রুকুচকে তাকিয়ে রইল সাব্বিরের দিকে। তারপর বলল, আমার 4টা চোখ মানে? স্নেহার প্রশ্নে সাব্বির বলল, জি, দুটো আল্লাহ প্রদত্ত আর দুটো আপনার চোখের উপর বসে আছে। বলেই সাব্বির মুচকি হাসি দিয়ে হাছিলের কক্ষের উদ্দেশ্যে চলে যায়। সাব্বিরের বলা কথা অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পর স্নেহা বুঝতে পারল, সাব্বির তার চশমা পরা নিয়ে তাকে ব্যঙ্গ করেছে। এটা ভাবতেই স্নেহা রেগে কিছু বলবে, তখনই পাশ ফিরে দেখে কেউ নেই। এটা দেখে রাগে ফুঁচতে ফুঁচতে সাব্বিরের 14 গোষ্ঠী উদ্ধার করে সেখান থেকে চলে যায়। সাব্বির হাছিলের কক্ষের উদ্দেশ্যে পা বাড়াতেই দেখে হাছিল তৈরি হয়ে নিচে নামছে। সাব্বিরকে দেখে হাছিল বলল, একদম কারেক্ট টাইমে এসেছিস, চল এবার। হাছিলের কথায় সাব্বির কোন প্রত্যুত্তর না করে হাছিলের পিছু পিছু চলে যায়। হাছিল ড্রয়িং রুম থেকে বের হওয়ার সময় বারবার আশেপাশে তাকাচ্ছিল, যা দেখে সাব্বির প্রশ্ন করল, কিছু খুঁজছিস? না কিছু না, বলেই সুলতানা ভিলা থেকে বেরিয়ে পড়ল হাছিল। নিজ গাড়িতে উঠতে যাবে তখনই একটি গার্ডের দিকে নজর পড়ল হাছিলের। সঙ্গে সঙ্গে গার্ডটিকে ডেকে সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করল, এখানে কাজ কর কত বছর হয়েছে? হাছিলের কথায় গার্ডটি বলল, 2.5 বছর। ভালো, কাল থেকে আর এখানে আসার কোন প্রয়োজন নেই। বলেই সাব্বিরকে উদ্দেশ্যে করে হাছিল বলল, সাব্বির ওর সকল পাওনাদি পরিশোধ করে ওকে এখান থেকে বিদায় কর। হাছিলের কথায় গার্ডটি বলে উঠল, স্যার আমার দোষ কি? আপনি আমাকে কেন বাদ দিচ্ছেন? গার্ডটির কথায় হাছিল রাগান্বিত হয়ে রক্তিম চোখে তাকাতেই গার্ডটি ভয়ে দুপা পিছিয়ে চুপ হয়ে যায়। হাছিল আর কোন কথা না বলে নিজ গাড়িতে গিয়ে বসে পড়ে। সাব্বির গার্ডটির সকল পাওনাদি পরিশোধ করে নিজেও গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ নীরবতা পালন করার পর সাব্বির হাছিলের উদ্দেশ্যে বলল, আমি কি জানতে পারি তুই গার্ডটিকে কেন বের করে দিয়েছিস? সাব্বিরের প্রশ্নে হাছিল ভ্রুকুচকে সাব্বিরের দিকে তাকাতেই সাব্বির আমতা আমতা করে বলল, না থাক, তোর বলতে হবে না। তখনই হাছিল বলল, গার্ডটির নাক আমার পছন্দ হয়নি, ওর নাকটা আমায় খুব ইরিটেট করছিল, তাই বাদ দিয়ে দিয়েছি। হাছিলের কথায় সাব্বিরের কাশি উঠে গেল, আর মনে মনে আওড়ালো, কই এত বছর ধরে তোর সাথে আছি, কখনো তো এই সামান্য ব্যাপার নিয়ে মাথা ঘামাতে দেখি নাই, তাহলে হঠাৎ? থাক বাবা, এটা নিয়ে ভেবে আমার মাথা খারাপ করার কোন দরকার নেই। হাছিল যা ভালো মনে করেছে তাই করেছে। এই সকল ভাবনার মধ্যেই গাড়ি এসে থামল কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে। সাব্বির গাড়ি থেকে নেমে হাছিলের বের হওয়ার উদ্দেশ্যে গাড়ির দরজাটি খুলতেই হাছিল ভ্রুকুচকে সাব্বিরের উদ্দেশ্যে বলল, সাব্বির, তোকে না কতবার বলেছি এই কাজটা না করতে, তারপরও কেন করিস? হাছিলের কথায় সাব্বির কিছু বলে ওঠার আগেই হাছিল বলল, থাক, তোকে আর কিছু বলতে হবে না, নেক্সট টাইম এরকম যাতে না হয়। বলেই হাছিল নেমে পড়ল। তখনই অনেকগুলো ছেলে হাছিলকে দেখে সামনে এগিয়ে এসে বলে উঠল, স্যার আপনি এসেছেন, চলুন আপনাকে ওই মহিলার বাড়ি পর্যন্ত নিয়ে যাই। হাছিল কোন কথা না বলে পা বাড়ালো গন্তব্যস্থলার উদ্দেশ্যে। একটা বাড়ির সামনে আসতেই ছেলেগুলোর মধ্যে একজন বলে উঠল, স্যার এটাই ওনার রুম। রুমটির দিকে তাকিয়ে হাছিল বলল। বলেই সাব্বির আর হাছিল প্রবেশ করল রুমটির মধ্যে। রুমটির দরজায় হাত দিতেই খুলে গেল দরজাটি। ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে আছে কক্ষটি। ভালোভাবে কোন কিছুই ঠাহর করা যাচ্ছিল না। তাই সাব্বির ফোনের ফ্ল্যাশ লাইট অন করতেই আঁতকে উঠল। সাব্বিরের দৃষ্টি অনুসরণ করে হাছিল সেদিকটায় তাকাতেই ভ্রুকুচকে ফেলল। সাব্বির তড়িৎ গতিতে রুমের লাইটটি অন করতেই তাদের চোখের সামনে স্পষ্ট হলো যার সন্ধানে তারা এতদূর এসেছে তার ক্ষতবিক্ষত রক্তে ভেজা লাশটি। তৎক্ষণাৎ সাব্বির বাহিরে থাকা ছেলেদের ডেকে নিয়ে আসে রুমের মধ্যে।
ছেলেগুলো রুমে ঢুকতেই মহিলাটির মৃত লাশ দেখে ভয়ে শিউরে ওঠে বলল, ভাই উনি তো মারা গেছেন। ভাই কে মেরেছে ওনাকে? ছেলেগুলোর কথায় সাব্বির রেগে বলে উঠল, সেটা তো তোদের জানার কথা। ভাই বিশ্বাস করেন আমরা এ ব্যাপারে কিছুই জানি না, ভয়ে বলে উঠল ছেলেগুলো। এদের কথার মাঝে হাছিল কোন কথা না বলে সেখান থেকে বেরিয়ে পড়ল। হাছিলের যাওয়ার পানে তাকিয়ে সাব্বির ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, তোরা এই দিকটা হ্যান্ডেল করে নে, আর পুলিশকে খবর দে। সাব্বিরের কথায় সকলে মাথা নেড়ে সম্মতি জানাতেই সাব্বির হাছিলের পিছন পিছন চলে গেল। হাছিল সরাসরি নিজ গাড়িতে গিয়ে মাথার উপর হাত রেখে সিটে মাথা হেলিয়ে বসে পড়ল। সাব্বির হাছিলের পাশে বসে হাছিলের উদ্দেশ্যে বলল, ভাই তুই ঠিক আছিস? হাছিল তখন মুখের থেকে হাত সরিয়ে সাব্বিরের উদ্দেশ্যে বলল, এত বছর যাকে খুঁজে বেরিয়েছি শুধুমাত্র নিজের কিছু প্রশ্নের উত্তরের আশায়, আজ সেই আশাটাও নিরাশায় পরিণত হয়েছে। যেভাবেই হোক খুঁজে বের কর কে এই হত্যাটা করেছে আর কেনই বা করল। সবকিছুর উত্তর আমার চাই সাব্বির। আর পুলিশের পাওয়া সকল ইনফরমেশন যেন আমাকে পাঠানো হয়। আমিও দেখতে চাই কার কলিজাটা এত বড় হয়ে গেছে যে আমার শিকারীকে নিজের শিকার করেছে। সাব্বির হাছিলের সকল কথায় সায় জানিয়ে বলল, ঠিক আছে ভাই। রাতের দিকে হাছিলের গাড়িটি এসে থামে সুলতানা ভিলার সামনে। হাছিল সাব্বিরের উদ্দেশ্যে বলল, কিছু ডকুমেন্টসের কাজ বাকি আছে, সেগুলো নিয়ে যা আর কালকের মধ্যে সব কাজ সম্পন্ন করে অফিসে নিয়ে আসবি। হাছিলের কথায় সায় জানিয়ে সাব্বির হাছিলের পিছু পিছু চলে যায়। সেই সময় ড্রয়িং রুমে বসে সকলে আড্ডা দিচ্ছিল। হাছিলের উপস্থিতি টের পেয়ে সকলে হাসি থামিয়ে নিশ্চুপ হয়ে বসে পড়ল। জাদুয়ার দৃষ্টিতে হাছিলের প্রতিবিম্ব ফুটে উঠতেই এক দৌড়ে নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিল। ড্রয়িং রুমে উপস্থিত সকলে জাদুয়ার দৌড় দেখে হতভম্ব হয়ে যায়। হাছিল জাদুয়ার যাওয়ার পানে ভ্রুকুচকে তাকিয়ে নিজের রুমের উদ্দেশ্যে চলে যায়। স্নেহা এক পাশে দাঁড়িয়ে নিজের হাসি কন্ট্রোল করার বৃথা চেষ্টা করছে। জাদুয়া নিজ রুমে গিয়ে খাটের উপর বসে ধরফর করা বুকে হাত দিয়ে দোয়া ইউনুস পরে বুকে ফু দিয়ে একটি স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বললাল্লাহ বাঁচাইছে বলেই খাটের উপর শুয়ে পড়ল। সাব্বির কোন কিছু বুঝতে না পেরে হাছিলের রুমের উদ্দেশ্যে পা বাড়াতে স্নেহা এসে সাব্বিরের পথ আগলে ধরে বলল, আপনি এখানে কেন আসছেন? এক্ষুনি চলে যান এখান থেকে। আপনি কি ভেবেছেন আমাকে অপমান করে যখন তখন আমাদের বাড়িতেই ঢুকে পড়বেন? আমি সেটা কখনোই হতে দিব না। স্নেহার কথায় সাব্বির বলল, ঠিক আছে, যখন ঢুকতেই দিবেন না তাহলে আমি হাছিলকে বলে চলে যাচ্ছি। বলেই সাব্বির হাছিল বলে চিৎকার দিতে যাবে তখনই স্নেহা বলে উঠল, নাউজুবিল্লাহ, আপনি বাড়িতে ঢুকবেন না মানে? কার এত বড় সাহস আপনাকে আটকাচ্ছে? আপনি যান ভাইয়া, আমি তো শুধুমাত্র মজা করছিলাম। বলেই স্নেহা সেখান থেকে হন্তদন্ত হয়ে চলে যায়। সাব্বির স্নেহার যাওয়ার পানের তাকিয়েই হেসে উঠল। রাতের ডিনারের সময় হতেই সকলে ডাইনিং টেবিলে উপস্থিত হল। সুলতানা খান সাব্বিরকেও ডিনার করে যেতে বলায় সাব্বিরও সেখানে সকলের সাথে ডিনার করার জন্য বসতেই মারিয়াম বেগম বলে উঠল, একজন সামান্য কর্মচারীর সাথে একই টেবিলে বসে আমি খাবো না। মারিয়াম বেগমের কথায় সুলতানা খান বললেন, নিজের মুখে লাগাম টানো মারিয়াম। আর সাব্বির শুধুমাত্র কর্মচারীই নয় বরং হাছিলের সবচেয়ে বিশ্বস্ত একজন কাছের মানুষ। সে যাই হোক আমার দেখার বিষয় নয়। মারিয়াম বেগমের কথায় সাব্বির টেবিল থেকে উঠে যেতে নিলেই হাছিল গর্জে উঠে বলল, সাব্বির নিজের জায়গায় বসো। যার সমস্যা হচ্ছে সে যেন এখান থেকে চলে যায়। হাছিলের কথায় মারিয়াম বেগম ভয় পেয়ে আর কোন কথা না বাড়িয়ে নিজের জায়গায় চুপ করে বসে পড়ল। সে ভাবতেও পারেনি সামান্য একজন কর্মচারীর জন্য হাছিল তার কথায় প্রতিবাদ করবে। তাই মারিয়াম বেগম মনে মনে ভাবলেন এখন কথা না বাড়ানোই ভালো, কারণ ঘুমন্ত শেরকে জাগিয়ে তুললে কারো জন্যই তা কল্যাণকর হয় না। ডাইনিং রুমে সকলের উপস্থিতি থাকলেও জাদুয়ার উপস্থিতি না দেখে সুলতানা খান জাদুয়াকে খাবারের জন্য ডাক পাঠাতেই জাদুয়াও ডাইনিং রুমে চলে আসলো, কিন্তু সেখানে হাছিলের উপস্থিতি দেখে আর কোন কথা না বলে এক ছুটে নিজের রুমে চলে গেল। সুলতানা খান হাজারবার ঢাকা সত্ত্বেও জাদুয়া একবারের জন্যও নিজের রুম থেকে বের হয়নি। যার ফলস্বরূপ ক্ষুধার যন্ত্রণায় কোনোভাবেই নিদ্রাদের আগমন ঘটছিল না নেত্রযুগলে।
তাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মাঝরাতে চলে যায় কিচেন রুমে খাবারের সন্ধানে। হাছিল অফিসের কিছু কাজ করছিল, রাত হওয়ার ফলস্বরূপ নিচের থেকে আসা সকল শব্দ তার কর্ণে পৌঁছাতেই শব্দের উৎস খুঁজতে হ্যাছিল নিজ রুম থেকে বেরিয়ে আগত শব্দের উৎস বরাবর কিচেন রুমের উদ্দেশ্যে পা বাড়ল। কিচেনে যেতেই হ্যাছিল কোন মানবীর অবয়ব দেখে তার পিছনে গিয়ে দাঁড়ায়। জাদুয়া খাবার শেষ করে পিছে ঘুরতেই আবছা আলোতে হ্যাছিলের মুখশ্রী দেখে শ্বাসরুদ্ধ করে শক্ত হয়ে কামিজের দুই অংশ চেপে ধরে নেত্রযুগল বন্ধ করে দাঁড়িয়ে পড়ল। এমন অবস্থা দেখে হ্যাছিল ধীরে ধীরে জাদুয়ার একদম নিকটে এসে কানের সামনে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, শান্ত হও এবং নিঃশ্বাস নাও। হাছিলের কণ্ঠস্বর কর্ণে পৌঁছতেই জাদুয়া তড়িৎ গতিতে চোখ খুলে নিজের কক্ষে দৌড়ে চলে যায়। জাদুয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে নিজের অজান্তেই হেসে উঠল হাছিল। নিজের মুখে হাসির আভাস পেয়ে হাসি থামিয়ে নিজের গম্ভীর রূপে ফিরে এসে নিজ কক্ষে চলে যায়। হাছিল নিজ কক্ষে ফিরে এসে নিজের সকল কাজ সম্পন্ন করে ফ্রেশ হয়ে ঘুমানোর উদ্দেশ্যে নিজের নেত্রযুগল বন্ধ করতেই আখিদয়ে পরিস্ফুট হয় এক হাস্যরত মায়াবিনীর মুখশ্রী। তড়িৎ গতিতে নেত্রযুগল খুলে বসে পড়ে হাছিল। কেমন অস্থিরতা ঝেঁকে ধরেছে তাকে। কোনো কিছুর বিনিময়েও নিজের মস্তিষ্ক থেকে সরাতে পারেনি ওই পবিত্র মুখাবয়ব। এ কেমন অস্থিরতায় তলিয়ে যাচ্ছে হাছিল। এ কেমন মায়াডোরে বাঁধছে নিজেকে। কেন হচ্ছে এমন? কেন? কেন? কোন প্রশ্নের সমাধানই দিতে পারল না তার বিচক্ষণ মস্তিষ্ক, যার ফলস্বরূপ সারারাত অস্থিরতায় পার হলো তার। রাতের আধারকে পরস্থ করে ভোরের আলোয় জ্বলজ্বল করে উঠল ধরণী। পাখির কিচিরমিচির জানান দিচ্ছে ভোরের আগমনের খবর। প্রতিদিনের ন্যায় জাদুয়া ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের সালাত আদায় করে কিছুক্ষণের জন্য পবিত্র কোরআন শরীফ পাঠ করে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নেমে আসে ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে। তখন ছোট মামি আয়েশা বেগম স্টাফদের সাথে মিলে নাস্তা সার্ভ করছিলেন। জাদুয়াকে দেখে হাস্যরত মুখে বলে উঠলেন, জাদুয়ামা উঠেছিস, আয় তাড়াতাড়ি বসে পড়, আর তা না হলে স্কুলের জন্য লেট হয়ে যাবে। আর দুজনের তো কোনো খবরই নেই, সোহানার না হয় 10টায় ভার্সিটি ও পড়ে উঠলেও সমস্যা নেই, কিন্তু অন্য দুইজন নিশ্চয়ই নাক ডেকে ঘুমোচ্ছে। স্নেহা নিজে তো গোল্লায় গিয়েছেই, সাথে রাফিনকেও নিজের দলের অন্তর্ভুক্ত করেছে। ওদের জন্য সব সময় তোর লেট হয়, তাই না রে মা? দাঁড়া, আমি এক্ষুনি দুটোকে পিটিয়ে উঠাচ্ছি। জাদুয়া কোন কথা না বলে আয়েশা বেগমকে এসে শক্ত করে জড়িয়ে ধরে। আয়েশা বেগমও মুচকি হাসি দিয়ে জাদুয়াকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল, কিরে মা, কি হয়েছে? কিছু বলবি? আয়েশা বেগমের কথায় জাদুয়া মাথা নাড়িয়ে না সম্মতি জানায়। এবং মনে মনে আওড়ায় কি করে বলবে সে, তার কাছে তার ছোট মামিকে ভীষণ মামা মনে হয়। তার গায়ের সুবাস কেমন মায়ের শরীরের আগত সুবাসের ন্যায় আপন মনে হয়। হবে নাই বা কেন? মা-বাবাহীন অনাদরে থাকা জাদুয়া যে এ বাড়িতে আসার পর মায়ের ভালোবাসা এই প্রথম ছোট মামি নামক সম্বোধনকারী নারীর কাছ থেকেই পেয়েছে। এ বাড়ির সকলেই জাদুয়াকে আপন করে নিয়েছেন। ভালোবাসে সকলে তাকে, শুধুমাত্র বড় মামি বাদে। মানুষটা জানি কেমনই এ বাড়ির কারো সাথেই সে প্রয়োজন ব্যতীত কথা বলেন না। ও আরও একজন আছেন যে জাদুয়াকে একদমই সহ্য করতে পারেন না। কি নামে সম্বোধন করবে জাদুয়া তাকে? দাজ্জাল নামে? নাকি কোনো মানুষকে দাজ্জালের সাথে তুলনা দিলে জাদুয়ার গুনাহ হবে? না না, সেটা তো কখনোই করা যায় না, জাদুয়া কোনোভাবেই গুনাহের ভাগীদার হতে চায় না। তাহলে কি বলে সম্বোধন করবে তাকে? আচ্ছা, তিনি তো জাদুয়ার মামাতো ভাই হয়, তাহলে ভাইয়া বলবে জাদুয়া। ছি! এরকম তেতো মানুষ কখনোই জাদুয়ার ভাইয়া হতে পারে না। ভাইয়া তো সে হবে, যে সকল বিপদে আপদে নিজের বোনের রক্ষা করবে, কিন্তু উনি তো বিপদ না দেখলেও বিপদকে আমন্ত্রণ জানিয়ে জাদুয়াকে সেই বিপদে বেঁধে রেখে আসবে। তাই উনি কোনো মতেই জাদুয়ার ভাই হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি। সকল জল্পনা কল্পনার মধ্যেই আগমন ঘটে সুলতানা খানের। জাদুয়াকে এভাবে আদুরি ভঙ্গিতে মামিকে জড়িয়ে ধরতে দেখে প্রশান্তিতে তার বুকটা ভরে ওঠে, এটা ভেবে যে জাদুয়া এখন সকলকে আপন ভাবতে শুরু করেছে। প্রথম যখন এ বাড়িতে এসেছিল কি ভয়টাই না পেয়েছিল মেয়েটা। নিজেকে কিভাবে সবার থেকে গুটিয়ে গুটিয়ে রাখত। চঞ্চলতার রেশমাত্র ছিল না যার মধ্যে, কিন্তু এখন বোঝা যায় কতটা চঞ্চল মেয়েটি। কি পরিমাণ অত্যাচারে থাকলে মানুষ নিজের অস্তিত্বটুকুও ভুলে যায়, তা এখন ভাবাচ্ছে সুলতানা খানকে।
এর মধ্যে স্নেহা, রাফিন ও ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিচে নামছে। ওদেরকে দেখে আয়েশা বেগম ভ্রুকুঁচকে প্রশ্ন করলেন, কিরে তোরা মার না খেয়ে কি করে এত তাড়াতাড়ি উঠলি? আয়েশা বেগমের কথায় রাফিন দাঁত বের করে পুরো মুখ জুড়ে হাসি দিয়ে বলল, জাদুয়া আপু ডেকে উঠাইছে তাই আজকে তোমার মার খেতে হয় নাই। রাফিনের কথায় স্নেহা বলল, ধুর মার খেলেও তো একটু বেশি ঘুমোতে পারতাম বলেই জাদুয়ার দিকে আঙ্গুল তাক করে বলল, এই মেয়েটার জন্য সেটাও হলো না। স্নেহার কথায় আয়েশা বেগম বললেন, কেন রে তুই কি সারা রাত চুরি করিস? যে সকালবেলাও তোকে ঘুমোতে হবে, একটু জাদুয়ার মতো হতে পারিস না? মেয়েটা সকাল সকাল উঠে কি সুন্দর নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, যেটা শুনলেও মনটা জুড়িয়ে যায়। আয়েশা বেগমের কথায় স্নেহা বলে উঠল, থাক মা আর একটা কথাও বলো না, তোমার কথা শুনতে গেলে আজ আমাদের কোথাও যাওয়াই হবে না। বলেই সকলে নাস্তা করতে ডাইনিং টেবিলে বসে পড়ল। ব্রেকফাস্ট শেষ হতেই জাদুয়া, স্নেহা এবং রাফিনের জন্য গাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলে তখনই হাছিল ফ্রেশ হয়ে ব্ল্যাক স্যুট ও কালো সানগ্লাস পরে নিজ অফিসের উদ্দেশ্যে পা বাড়াতেই সুলতানা খান ডেকে বললেন, হাছিল ব্রেকফাস্ট করে যা। সুলতানা খানের কথার প্রতিউত্তরে হাছিল বলল, না দাদি আমি এখন কিছু খাবো না। বলেই আর কোন কথা না বাড়িয়ে নিজ গন্তব্যের উদ্দেশ্যে চলে গেল। সুলতানা খানও আর কোনো কথা বললেন না, কারণ তিনি জানেন হাছিল একবার যখন না করেছে সেটা আর হ্যাঁতে কখনোই পরিণত হবে না। অন্যদিকে হাছিল নিজ গাড়ির উদ্দেশ্যে পা বাড়াতেই দেখল জাদুয়া স্কুল ড্রেস পরে মাথায় ওড়না দিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে গাড়ির সামনে। স্কুল ড্রেস পরিহিতা জাদুয়াকে দেখে হাছিলের ভ্রু কুঁচকে আসে। হঠাৎই হাছিলের রাগটা তরতর করে মাথাচাড়া দিয়ে উঠল। আর রাগ ওঠার কারণটি হলো জাদুয়া মাথায় ওড়না দেওয়ার সত্ত্বেও হাঁটু অবধি বেনুনি করা ক্যাশগুচ্ছ স্পষ্ট পরিলক্ষিত হচ্ছিল। হাছিল রাগান্বিত পায়ে জাদুয়ার পিছে গিয়ে দাঁড়ায়। জাদুয়া পিছনে কারো উপস্থিতি টের পেয়ে স্নেহা, রাফিনকে ভেবে মুখে হাসির রেখা টেনে পিছন ঘুরতেই পরিলক্ষিত হয় এক জোড়া রক্তিম নেত্রযুগল। ভয়ে জাদুয়ার সারা শরীর থরথর করে কেঁপে ওঠে। ভয় দিকবেদিক ভুলে পিছন ঘুরে দৌড় দেয়ার প্রস্তুতি নিতেই হাছিল গম্ভীর কণ্ঠে বলে উঠল। হাছিলের কথায় জাদুয়া ভয় পা বাড়ানোর আর সাহস না করে পিছন ফিরে দাঁড়িয়ে রইল। জাদুয়াকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হাছিল আবার বলল। হাছিলের কথায় ভীত জাদুয়া আখিদয় তুলে হাছিলের দিকে কাপা কাপা ভীতু নেত্র তাক করতেই হাছিলের বক্ষে ধুকপুক জাতীয় শব্দের আনাগোনা ক্রমশই বেড়ে চলছিল। ওই মোহনীয় নেত্রের চাহনি শক্ত পোক্ত হাছিলকে কেমন বশ করে ফেলছিল। হাছিল কোনো মতেই নিজের বক্ষের নিয়ন্ত্রণ করতে পারছিল না, যার ফলস্বরূপ জাদুয়াকে ধমক দিয়ে বলে উঠল, চোখ নিচে নামাও। হাছিলের ধমকে জাদুয়া সঙ্গে সঙ্গে নিজের নেত্রযুগল মাটিতে তাক করে কাপা কাপা কণ্ঠে শুধায়, আপনি তো বললেন আপনার দিকে তাতাকাতে, তাতাই তো আমি। জাদুয়াকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে হাছিল জাদুয়াকে প্রশ্ন করল, তোমার সমস্যা কি? আমাকে দেখার সাথে সাথে এভাবে দৌড়াও কেন? হাছিলের কথায় জাদুয়া একটা শুকনো ঢোক গিলে বলল, আপনিই তো বলেছেন আপনার সামনে না যেতে, তাই তো আমি। জাদুয়ার কথায় হাছিল ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ, তাই তো কি? তাই তো আমাকে যখনই দেখবে তখনই এভাবে দৌড়বে। তোমাকে দেখলে তো যে কেউ বলবে তুমি অলিম্পিকে দৌড় প্রতিযোগিতায় পার্টিসিপেট করবে। নেক্সট টাইম যাতে এভাবে দৌড়াতে না দেখি। কি মনে থাকবে? হাছিলের কথায় জাদুয়াকে কোনো প্রতিউত্তর করতে না দেখে হাছিল ধমকের সুরে আবার বলল, এই মেয়ে, মনে থাকবে তো? হাছিলের ধমকে জাদুয়া কেঁপে উঠে বলল, জি জি মনে থাকবে, কখনোই ভুলব না। জাদুয়ার কথা শেষ হতেই হাছিল নিজের ঈগলি তীক্ষ্ণ নেত্রধারা জাদুয়ার সম্পূর্ণ ভালোভাবে পর্যবেক্ষণ করে প্রশ্ন করল, কোন ক্লাসে পড়ো? হাছিলের কথায় জাদুয়া মাথা নিচের দিকে ঝুঁকে রেখে উত্তর করল, দশম শ্রেণীতে পড়ি। জাদুয়ার প্রত্যুত্তরের পর হাছিল আবার প্রশ্ন করল, এখানে এসেছো কত মাস হয়েছে? জি 1 মাস আর কিছুদিন হয়েছে। জাদুয়ার কথায় হাছিল মুখে একটা কুটিলতার হাসির রেখা টেনে বলে উঠল, বেশি দিন হয়নি তোমার এখানে আসায়, তাই তো এভাবে স্কুলে যাচ্ছ। ছি, কেউ তোমাকে এ ব্যাপারে কিছু বলেনি? হাছিলের কথায় জাদুয়া কিছু বুঝতে না পেরে অবুঝের মতো প্রশ্ন করল, কোন ব্যাপারে? চুল চুরির ব্যাপারে, প্রতিউত্তর করল হাছিল। মানে? মানে এখানে যাদের চুল বড় বড় থাকে,
রাস্তা দিয়ে হাঁটার সময় চোরের চোখে যদি সেই চুল পড়ে যায়, চোখে পড়লে কি হবে? চোর এসে তার চুল কেটে নিয়ে চলে যাবে। হাছিলের কথায় জাদুয়া আঁতকে উঠে বলে, কি বলছেন আপনি? কই, এ ব্যাপারে আমাকে কেউ কিছু বলেনি কেন? জাদুয়ার প্রশ্নে হাছিল ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমি কি জানি? আমার মনে হলো তোমাকে জানানোর দরকার, তাই জানিয়েছি। এখন তোমার ইচ্ছা, তুমি যা করার করবে। বলেই হাছিল নিজ গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। হাছিলের কথায় জাদুয়া ভয় পেয়ে তাড়াতাড়ি নিজের বেনুনি করা কেশগুচ্ছ মুষ্টিবদ্ধ করে খোপা করে ভালোভাবে মাথায় কাপড় দিয়ে গাড়িতে উঠে বসে পড়ে। কিছুক্ষণ পর স্নেহা এবং রাফিনের আগমন ঘটলে তারা স্কুলের উদ্দেশ্যে চলে যায়। অন্যদিকে হাছিল গাড়িতে উঠে নিজের চুলগুলো মুষ্টিবদ্ধ করে ভেবে যাচ্ছে এতক্ষণ যাবৎ সে কি করলো, কেন করলো। হাছিল তো এরকম ছিল না তাহলে। আর কোনো কিছু ভাবতে পারছে না সে। সকল ভাবনার পরিসমাপ্তি ঘটিয়ে হাছিল গাড়ি থেকে নেমে অফিসের উদ্দেশ্যে ফুল অ্যাটিটিউড নিয়ে নিজের কেবিনের দিকে পদচারণ করল। হাছিলকে দেখে অফিসের সকল স্টাফ উঠে সালাম জানাতে লাগলো। অফিসে থাকা প্রত্যেকটি মেয়েই যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে হাছিলকে। তাদের ভিতর থাকা অগণিত মেয়েই হাছিলের প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু তাকে বলার সাহস কারো মধ্যেই নেই। কারণ তারা জানে হাছিলকে কিছু বলা আর আগুন নিয়ে খেলা করা একই ব্যাপার। হাছিল নিজ কেবিনে প্রবেশ করেই সাব্বিরকে ডেকে পাঠায়। সাব্বির কেবিনে আসতেই হাছিল সাব্বিরের উদ্দেশ্য বলে, সাব্বির, ডকুমেন্টস গুলো এনেছিস? জি ভাই। ডকুমেন্টস গুলো এখানে রাখো। আর মার্ডার এর ব্যাপারে কোনো ইনফরমেশন পেয়েছিস? না ভাই, কিছুই পাইনি। মার্ডারটা দেখে মনে হয়েছে কেউ অনেক আগ থেকেই প্রিপ্ল্যান করে রেখেছে। আর তা না হলে এত নিখুঁতভাবে কোনো প্রকার এভিডেন্স না রেখে কি করে কেউ কাউকে মার্ডার করতে পারে? হাছিলকে কোনো কথা বলতে না দেখে সাব্বির প্রশ্ন করল, কি হয়েছে ভাই, কি ভাবছিস? ভাবছি, যে সারা জীবন মানুষের বাড়িতে কাজ করে নিজের জীবন চালিয়েছে, তার সাথে কার কি এমন শত্রুতা থাকতে পারে যে এত প্ল্যান করে তাকে মার্ডার করতে হলো। সাব্বির, যেভাবেই হোক এর গভীর পর্যন্ত আমাদের যেতে হবে। হাছিলের কথায় সাব্বিরও সায় জানায়। হঠাৎই সাব্বিরের চোখ যায় হাছিলের নেত্রের পানে, যা প্রচণ্ড রকম লাল হয়ে আছে। এরকমটা সাধারণত মানুষের ঘুম না হলেই হয়। তাই কৌতূহলবশত সাব্বির হাছিলকে প্রশ্ন করে, কিরে ভাই, তোর চোখগুলো এরকম লাল হয়ে আছে কেন? রাতে কি ঘুম হয়নি? সাব্বিরের প্রশ্নে হাছিলের মস্তিষ্কে এবার পরিস্ফুটিত হলো জাদুয়ার হাছিলের দিকে তাকানো সেই ভীতু চাহনি। কিন্তু হাছিল নিজের মস্তিষ্ককে জিততে না দিয়ে বলল, এমনিতেই, যা তুই নিজের কাজ কর গিয়ে। স্কুল ছুটি হতেই জাদুয়া রাফিনকে সঙ্গে নিয়ে নিজের মাথার ওড়নাটা ভালোভাবে পেঁচিয়ে এক হাত দিয়ে ধরে গেইটের সামনে স্নেহার জন্য অপেক্ষা করতে থাকে। রাফিন আর জাদুয়া যেহেতু একই ভবনে, তাই তারা একসাথেই সব সময় বের হয়। স্নেহা যেহেতু কলেজে, তাই তার ভবন আলাদা থাকার দরুন প্রতিদিনকার ন্যায় তাদের অপেক্ষা করতে হয় স্নেহার জন্য। স্নেহা গেট থেকে বের হতেই জাদুয়াকে দেখে ভ্রুকুঁচকে প্রশ্ন করে, কি রে, তোর এই অবস্থা কেন? এভাবে মাথায় ওড়না পেঁচিয়ে ধরে রেখেছিস কেন? স্নেহার প্রশ্নে জাদুয়া প্রতিউত্তর করে বলে, আপু, তুমি জানো না, এখানে নাকি যাদের বড় চুল আছে, চোর দেখলে নাকি সেই চুল কেটে নিয়ে চলে যায়। চোর যাতে আমার চুল কাটতে না পারে, তাই এভাবে মাথার ওড়না ধরে রেখেছি। জাদুয়ার কথায় স্নেহা ভ্যাবাচ্যাকা খেয়ে বলে, তোকে এইসব ফালতু কথা কে বলছে? ভাইয়া বলছে। ভাইয়া? কোন ভাইয়া? হাছিল ভাইয়া বলছে। কেন, এটা কি মিথ্যা কথা আপু? জাদুয়ার কথায় স্নেহা তড়িৎ বেগে বলে উঠল, আরে হাছিল ভাইয়া তো জীবনেও কারো সাথে মিথ্যা কথা বলবেন না। বরং যে বলবে তারও জবান কেটে নিয়ে চলে যাবে। মনে হয় আমিই জানতাম না এই ব্যাপারে। বলেই স্নেহা ভাবনার জগতে বিচরণ করতে করতে বলে, তাহলে দাদি বা আম্মু এই ব্যাপারে কিছু বলল না কেন? কি জানি, আমার কি? আমার চুলও বড় না, আমার এসব নিয়ে ভাবারও দরকার নেই। রাতের দিকে ড্রয়িং রুমে বসে জাদুয়া, রাফিন, স্নেহা, সোহানা একে অপরের সাথে মজা মাস্তিতে সময় পার করছিল। বাড়ির বড়রা যে যার যার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে। হঠাৎ রাফিন এসে জাদুয়ার কোলে শুয়ে জাদুয়ার চুল নিয়ে হাতে পেঁচানো শুরু করে। এমন সময় ড্রয়িং রুমে আগমন ঘটে হাছিলের। সোফায় চোখ যেতেই রাগে রুদ্র রূপ ধারণ করে হাছিল। দাঁতে দাঁত চেপে হাত দুটোকে মুষ্টিবদ্ধ করে নেয়।
সে কোনো মতেই রাফিনকে জাদুয়ার কোলে মাথা দিয়ে শোয়া জাদুয়ার চুল নিয়ে খেলা করা সহ্য করতে পারছে না। সে জানে রাফিন তাদের ছোট ভাই, বাচ্চা একটা ছেলে। কিন্তু সবকিছু জানার পরও হাছিল কোনোভাবেই নিজের মন মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারছিল না, যার ফলস্বরূপ রাগে রক্তিম বর্ণ ধারণ করে তার নেত্রযুগল। জাদুয়ার আঁখি হাছিলের উপর পড়তেই দৌড়ে হাছিলের সামনে এসে হাছিলকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া ধন্যবাদ, আপনার জন্য আজ আমি। বাকি কথা সম্পূর্ণ হওয়ার আগেই হাছিল ঠাস করে জাদুয়ার গালে সজোরে চর বসিয়ে দেয়। অনাকাঙ্ক্ষিত আঘাতে জাদুয়া নিজেকে সামলাতে না পেরে পড়ে যায় ফ্লোরে। ঠোঁট কেটে গড়গড়িয়ে রক্ত বের হতে থাকে জাদুয়ার মুখ থেকে। হাছিল চিৎকার করে বলতে থাকে, আমি তোকে বলেছি না চোখ নামিয়ে কথা বলতে। হাছিলের চিৎকারে জাদুয়া ভয়ে কেঁপে উঠে মুখ চেপে কান্না করে উঠে জাদুয়া। হাছিলের চিৎকারে বাড়িতে উপস্থিত থাকা সকলে চলে আসে। জাদুয়াকে এভাবে মাটিতে পড়ে থাকতে দেখে সুলতানা খান ও আয়েশা বেগম তড়িৎ গতিতে জাদুয়াকে উঠিয়ে বুকে চেপে ধরে। সাহিল খান রেগে উঠে হাছিলকে প্রশ্ন করে, কোন সাহসে তুমি জাদুয়ার গায়ে হাত তুলেছ? সাহিল খানের কথায় হাছিল বলে উঠল, আপনি খুব ভালো করেই জানেন আমি কৈফত দেয়া পছন্দ করি না। বলেই আর চোখে জাদুয়াকে দেখে নিজ কক্ষের উদ্দেশ্য চলে যায়। জাদুয়া তখনও ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলছে। হাছিল নিজ কক্ষে প্রবেশ করার পর দুমড়ে মুচড়ে যাওয়া বক্ষদেশ চেপে ধরে চিৎকার করে বলে উঠে, আমার এরকম আজব ধরনের অনুভূতি হচ্ছে কেন? সামান্য একটা মেয়ের চক্ষুদয়ের অশ্রুক না কেন আমার সহ্য হচ্ছে না। কেন এই মেয়ের সামনে নিজেকে কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছি আমি বারংবার? কেন আমার মন মস্তিষ্কে সর্বদা ওই তুচ্ছ নারীর বিচরণ চলে? এই সকল বাণী আওড়ানের মধ্যেই হাছিলের নেত্রপাত হয় কক্ষে থাকা দর্পণে সৃষ্ট নিজের প্রতিবিম্বের ওপর। দর্পণের সামনে প্যান্টের পকেটে দুহস্ত ঢুকিয়ে শটান হয়ে দাঁড়িয়ে ভালোভাবে নিজেকে পর্যবেক্ষণ করে মুখে কুটিলতার হাসি ফুটিয়ে হাছিল বলে উঠে, তুচ্ছ নারী, তুমি তোমার দুঃসাহসিকতা দেখিয়েছ এই কঠোর হৃদয়হীনের হৃদয়ে প্রথমবারের মতো কম্পন সৃষ্টি করার। মুখে চুচু জাতীয় শব্দের উৎপত্তি করে হাছিল আবার বলে, মেয়ে তুমি বড্ড ভুল করে ফেলেছ। এর শাস্তি তো তোমায় পেতেই হবে। জাদুয়া প্রচণ্ড কান্না করার দরুন দুর্বল শরীরে তলিয়ে যায় গভীর নিদ্রায়। শুনশান গভীর রজনীতে অনাকাঙ্ক্ষিত এক হৃদয়হীন পুরুষের আগমন ঘটে জাদুয়ার শয়নরত কক্ষে। কক্ষে থাকা ফেইরি লাইটের আলোয় পরিস্ফুটিত হয় এক পবিত্র ঘুমন্ত মুখ অবয়ব, যা দেখে আবারও কম্পিত হয় হৃদয়হীন পুরুষটির বক্ষদেশ। ফলস্বরূপ সে ভুলে যায় কেন তার আগমন ঘটেছিল এই কক্ষে। ধীর পায়ে এগিয়ে যায় হাছিল ঘুমন্তর্ত জাদুয়ার নিকটে। কি অপরূপ, কি মোহনীয়, কি পবিত্র দেখতে এই ছোট্ট মুখশ্রীটি! নিজের অজান্তেই হাছিল অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে জাদুয়ার জ্বলজ্বলরত মুখশ্রীর পানে। হঠাৎ হাছিলের মনে হলো তার অন্ধকার আলোবিহীন জীবনে সন্ধ্যা প্রদীপের ন্যায় কিরণের আবির্ভাব ঘটেছে। আনমনেই নিজের হাত বাড়িয়ে দেয় ঘুমন্ত জাদুয়ার এলোমেলো কেশগুচ্ছগুলো ছুঁয়ে দিতে। তখনই ঘুমন্ত জাদুয়ার নড়ে ওঠার দরুন চেতনা ফিরে পায় সে। তড়িৎ গতিতে নিজের হস্ত গুটিয়ে নিয়ে রাগে ফুঁসে ওঠে হাছিল। হাতে থাকা রিভলভারটি জাদুয়ার ললাট বরাবর তাক করে হাছিল বলে উঠে, তুই জানিস মেয়ে, আমার লাইফে দয়ামা নামক কোনো শব্দের জায়গা নেই। আরে আমার তো আপনজনের প্রতিও সহানুভূতিশীলতা কাজ করে না। কে বাঁচলো, কে মরলো, আই ডোন্ট কেয়ার। বার তুই তো আমার কেউ না, তাহলে তোকে আমি মারতে পারছি না কেন? এই তাসাওয়ার আবরার হাছিলের রিভলভার যার দিকে একবার উঠেছে সে আর প্রাণে বাঁচতে পারেনি। তাহলে কেন আমার হাত চলছে না? কেন? কেন? তুই বড় ভয়ঙ্কর মেয়ে, তুই বড়ই ভয়ঙ্কর। বলেই হাছিল জাদুয়ার একদম নিকটে গিয়ে কর্ণ বরাবর নিজের ওষ্ঠ নিয়ে ফিসফিসিয়ে বলল, দূরে থাক, আমার থেকে যত পারিস দূরে থাক। আমার মতো নির্দয়ের ভুবনে পা রাখার দুঃসাহসিকতা দেখাস না মেয়ে। আমি আগুন অতি নিকটে আসলে ভস্ম হয়ে যাবি। হঠাৎই জাদুয়া নিজ আখিদয় খুলে ভয়ার্থক দৃষ্টিতে এদিক সেদিকে তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগল। কিন্তু কোন কিছুর উপস্থিতি সে পেল না তার কক্ষে। আনমনেই জাদুয়া ভীতিগ্রস্ত কণ্ঠে শুধালো, কেউ কি এখানে এসেছিল? আমার সারা শরীরে কেন এরকম ভয়ঙ্কর শীতলতা অনুভব হলো? কিন্তু কেউ তো নেই এখানে। তাহলে সবই কি আমার মনের ভ্রম? এই সকল চিন্তাভাবনার মধ্যে জাদুয়া আবার বলল, হয়তো বা আর তা না হলে এত রাতে কে আসবে?
বলেই জাদুয়া আবারও নিদ্রায় তলিয়ে গেল। শুনশান সুদীর্ঘ রজনী কাটিয়ে আবির্ভূত হয় মিষ্টি ভোরের। ভোরকে পরাস্ত করে আবার আগমন ঘটে নির্জন রজনীর। এভাবেই কেটে যায় দিন, দিনের পর মাস, মাসের পর বছরের। কেটে গেল একটি মাস, এই এক মাসে জাদুয়া ভুলক্রমেও হাছিলের সামনে পড়েনি। সর্বদা হাছিল থেকে পালিয়ে বেরিয়েছে। হাছিলও জাদুয়াকে এড়িয়ে চলেছে। বাড়ির প্রত্যেকের দৃষ্টিতে পরিলক্ষিত হয়েছে বিষয়টি, কিন্তু কেউ এই ব্যাপারে তেমন কোনো প্রতিক্রিয়াই দেখাননি। কারণ তারা জানে হাছিল কোনো কারণবশত জাদুয়াকে একদমই সহ্য করতে পারে না। তাই তারা মনে করে ওদের একে অপরের থেকে দূরে থাকাই শ্রেয়। হাত পা বাঁধা অবস্থায় পরিত্যক্ত গোডাউনে রক্তে রঞ্জিত শরীরে ছটফট করছে একটি ছেলে। শরীরের অসহ্য যন্ত্রণায় মুখ দিয়ে নির্গত হচ্ছে অসহনীয় আর্তনাদ। তারই সামনে পায়ের উপর পা তুলে বসে আছে তাসাওয়ার আবরার হাছিল। ছেলেটির অসহনীয় আর্তনাদে ছিটে ফোটা দয়ার রেশ মাত্র দেখা গেল না তার মুখমণ্ডলে। হাছিল বসা থেকে উঠে ছেলেটির সামনে এগিয়ে গিয়ে হাঁটু ভাঁজ করে বসে এক হাতে ছেলেটির চুলগুলো মুষ্টিবদ্ধ করে ছেলেটির মাথা উপরে উঠিয়ে প্রশ্ন করে, এখনো সময় আছে বলে দে, কার কথায় তুই এই মার্ডারটি করেছিস? আমি ওয়াদা করছি তার নাম বলে দিলে আমি তোকে কষ্ট ছাড়াই পরপারে পাঠিয়ে দিব। হাছিলের কথায় ছেলেটি ভাঙ্গা ভাঙ্গা কাতর গলায় বলে, আমি সত্যি বলছি, আমি জানি না কে ছিল সে। তার সাথে যতবার আমার কথা হয়েছে ততবার আমার চোখ বাঁধা অবস্থায় ছিল, যার ফলে আমি তাকে দেখতেও পারিনি। প্লিজ স্যার, আপনি আমাকে ছেড়ে দিন। স্যার, আমি যদি জানতাম আপনি ওই মহিলার খোঁজে আছেন তাহলে আমি সত্যি বলছি কখনোই এই মার্ডারের সুপারিশ নিতাম না। আমাকে মাফ করে দিন স্যার, এই ধরনের ভুল আমার দ্বারা আর কোনোদিনও হবে না। ছেলেটির কথায় হাছিল মুখে ভয়ঙ্কর হাসির রেখা ফুটিয়ে তুলে নিজের হাতে লেগে থাকা রক্ত একটি রুমালের সাহায্যে মুছতে মুছতে অনুভূতিহীন মানুষের ন্যায় গার্ডদের উদ্দেশ্য বলে, খেয়াল রেখো কালকের সূর্য যাতে ওনা দেখতে পায়, বলেই সেখান থেকে চলে যায়। হাছিলকে যেতে দেখে সাব্বিরও চলে যায় হাছিলের পিছু পিছু। ছেলেটি হাছিলের কথা শুনে ভয়ে তটস্থ হয়ে চিৎকার করে বলে, স্যার, আপনি আমাকে মাফ করে দিন, প্লিজ আমাকে ছেড়ে দিন। সারসার শত চিৎকারের পরও হাছিল একটা বারের জন্যও পিছন ফিরে তাকায়নি। হাছিলের গাড়ি এসে থামে সুলতানা ভিলার সামনে। নিজ কক্ষের উদ্দেশ্যে পা বাড়াতেই আবারও কর্ণকুহরে প্রতিধ্বনিত হয় সেই অদ্ভুত সুমধুর হাসির ধ্বনি। আজ প্রায় 1 মাস পর আবার সেই হাসির ধ্বনি শুনতেই পা থেমে যায় হাছিলের। কিন্তু জাদুয়া একবারের জন্য হাছিলের উপস্থিতি উপলব্ধি করতে পারেনি। ফলস্বরূপ সে সহানা, স্নেহা ও রাফিনের সাথে হাস্য রসিকতায় মেতে থাকল। হাছিলকে এভাবে থেমে যেতে দেখে সাব্বির পিছন থেকে প্রশ্ন করল, ভাই কি হয়েছে? থেমে গেলেন যে? সাব্বিরের প্রশ্নে হাছিল প্রতিউত্তর করে, না কিছু না, বলেই নিজ কক্ষের উদ্দেশ্যে চলে যায়। হাছিলের পিছু পিছু সাব্বির পা বাড়াতেই সামনে এসে স্নেহা কাকতারুয়ার মতো হাত মেলে পথ আগলে দাঁড়ায়। স্নেহাকে দেখে সাব্বিরের কপালে পরিস্ফুটিত হয় সূক্ষ্ম রেখার। ফলস্বরূপ স্নেহার উদ্দেশ্যে প্রশ্ন করে, কি সমস্যা কি তোমার? আবার আমার সামনে এসে দাঁড়ানোর মানে কি? হাছিলকে কি ডাকতে হবে? সাব্বিরের প্রশ্নে স্নেহা বলে, না না, ভাইয়াকে ডাকবেন কেন? আমি তো শুধু চাই সেদিনের জন্য আপনি আমাকে সরি বলুন, আর কিছু না। আপনি সরি বললেই আমি আপনাকে মাফ করে দিব, সত্যি বলছি। স্নেহার কথায় সাব্বির ভ্রুকুটি করে তাকিয়ে বলে, আমি সরি বলবো, তাও আবার আপনার মতো পুচকিকে? বলেই সাব্বির উচ্চস্বরে হেসে উঠে নিজের হাসি থামিয়ে আবার বলল, কখনোই না, সে আশা আপনার কোনোদিনও পূরণ হবে না। সাব্বিরের কথায় স্নেহা রেগে গিয়ে বলল, দেখুন, আপনি কিন্তু আবার আমাকে অপমান করছেন। আমি কিন্তু। স্নেহাকে থামিয়ে দিয়ে সাব্বির বলে উঠল, কি তখন থেকে আমি কিন্তু বলে যাচ্ছেন? সামনেও কিছু বলুন। আচ্ছা, আপনার কিছু বলতে হবে না। আমি বরং হাছিলকে ডাকছি আপনার পরের কথা শোনার জন্য। বলেই সাব্বির হাছিল বলে ডাকতে যাবে, তখনই স্নেহা উল্টো ঘুরে দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করতেই শটান করে পায়ে পা বেজে উপুর হয়ে পড়ে যায় ফ্লোরে। ফলস্বরূপ লজ্জায় কোনো প্রকার প্রতিক্রিয়া না করে হাত দিয়ে মুখ ঢেকে শুয়ে থাকে সেখানটাই। এমতাবস্থায় সাব্বির স্নেহার উদ্দেশ্যের সাহায্যের হাত বাড়াতেই স্নেহা চিৎকার করে বলে উঠে, আপনি এখান থেকে যান বলছি। স্নেহার কথায় সাব্বির বলল, কিন্তু আপনি,
আমি আপনাকে যেতে বলেছি। স্নেহার প্রতিউত্তরে সাব্বির বুঝতে পারে স্নেহা লজ্জা পেয়েছে। তাই আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে হাছিলের কক্ষের উদ্দেশ্যে চলে যায়। জাদুয়া ও রাফিন স্নেহাকে খুঁজতে এসে দেখে স্নেহা ফ্লোরে শটান হয়ে শুয়ে আছে। স্নেহাকে এভাবে শুয়ে থাকতে দেখে রাফিন স্নেহার সামনে এসে ধাক্কাতে ধাক্কাতে বলে, আপু তুমি এত ঘুম পাগল কেন বলো তো? যেখানে সেখানে যখন তখন ঘুমিয়ে পড়ো। আম্মু দেখলে তোমার পিঠের ছাল তুলে নিবে। ওঠো তুমি তাড়াতাড়ি। রাফিনের কথায় স্নেহা কোনো প্রতিউত্তর না করে সেখানটাই ঘাপটি মেরে শুয়ে থাকে। স্নেহার কোনো নড়চড় না দেখে জাদুয়া স্নেহার কাছে আসতেই ঘন ঘন নাক টানার শব্দ শুনতে পায়। ফলস্বরূপ জাদুয়া চিন্তিত হয়ে স্নেহার নিকটে এসে প্রশ্ন করে, আপু কি হয়েছে? তুমি ঠিক আছো? জাদুয়ার কণ্ঠস্বর শুনতে পেয়ে স্নেহা জাদুয়ার পানে মুখ তুলে তাকিয়ে ভা ভা করে কেঁদে উঠে। স্নেহাকে এভাবে কাঁদতে দেখে জাদুয়া আবার প্রশ্ন করে, আপু কি হয়েছে বলো আমাকে। জাদুয়ার প্রশ্নের প্রতিউত্তরে স্নেহা নাক টানতে টানতে বলে, আমাকে সব সময় ওই জিরাফের সামনেই কেন লজ্জায় পড়তে হবে বলতো জাদুয়া? স্নেহার কথায় জাদুয়া ভ্রুকুচকে প্রশ্ন করল, কার সামনে? ওই যে সম্পূর্ণ কথা না বলে স্নেহা বলল, তোর জানতে হবে না, আমাকে ওঠা। সাব্বির হাছিলের কক্ষে প্রবেশ করতেই হাছিলকে দেখতে না পেয়ে ব্যালকনির উদ্দেশ্যে পা বাড়াতেই দেখল হাছিল আনমনে পকেটে দুহাত গুজে দূর আকাশের দিকে চেয়ে আছে। সাব্বির এত বছরে কখনোই হাছিলকে এভাবে আনমনা হতে দেখে নাই, যার ফলস্বরূপ চিন্তিত হয়ে হাছিলের উদ্দেশ্যে প্রশ্ন করল, ভাই কি হয়েছে? সাব্বিরের প্রশ্নে হাছিল আনমনেই বলে উঠে, সাব্বির কখনো কাউকে দেখে তোর বক্ষপিঞ্জর কেঁপে উঠেছে, কখনো কখনো কাউকে দেখে মনে হয়েছে ওই মুখশ্রীর দিকে তাকিয়ে 1000 বছর পার করে দিতে পারবি। হাছিলের কথায় সাব্বির কিছু বুঝতে না পেরে বলল, না রে ভাই, কিন্তু তুই এসব কেন জিজ্ঞেস করছিস? সাব্বিরের প্রতিউত্তরে হাছিল নিজের সম্বিত ফিরে পেয়ে রাগান্বিত কণ্ঠে বলল, কিছু না। এত প্রশ্ন করিস কেন? ফাইলগুলো ওখানে রাখো। বলেই ফ্রেশ হওয়ার উদ্দেশ্য চলে যায় হাছিল। হাছিলের কথায় সাব্বির ভ্যাবাচ্যাকা খেয়ে মনে মনে আওড়ায়, যা বাবা, আমি আবার এত প্রশ্ন কখন করলাম? হাছিল ফ্রেশ হয়ে কক্ষে প্রবেশ করতেই দেখে সাব্বির ঠায় সেখানটাই দাঁড়িয়ে আছে। সাব্বিরের উদ্দেশ্যে হাসিল বলে, সাব্বির, এই মার্ডারের যত গভীর পর্যন্ত যাওয়া যায় তত গভীরে যা। আমার যেকোনো মূল্যে এই মার্ডারের মাস্টারমাইন্ডকে চাই। আমার কেন যেন মনে হচ্ছে এই মার্ডারের পিছে কোন বড় রহস্য আছে। হাছিলের কথায় সাব্বির বলে, আমারও তাই মনে হচ্ছে। আর তা না হলে এত প্ল্যান করে একজন সাধারণ মানুষকে কেউ কেন মারবে? তুই চিন্তা করিস না ভাই, আমি যেভাবেই হোক ওকে খুঁজে বের করার চেষ্টা করছি। সাব্বিরের কথায় হাছিল বলল, চেষ্টা নয় সাব্বির, আমার যত তাড়াতাড়ি সম্ভব ওই লোকটিকে চাই। হাছিলের কথা সাব্বির সায় জানিয়ে নিজ গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। চলবে গল্প হৃদয়হীন, দ্য মাফিয়ার প্রেমগাথা। শারমিন আক্তার সুবর্ণা। সূচনা পর্ব।